তোমাদের মধ্যে যারা চশমা পড়ো তাদের কারোর চোখে এই লেন্সটা লাগানো থাকে, কারোর চোখে এই লেন্সটা লাগানো থাকে। এই যে দুই ধরনের লেন্স রয়েছে, এই লেন্স নিয়ে আজকের আমাদের পড়াশোনা। আজকের এই ক্লাসে মাধ্যমিকের সিলেবাসে লেন্স থেকে যত ধরনের প্রশ্ন রয়েছে, সিলেবাসে যতটুকু পড়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্নকে ধরে ধরে আমি তোমাদের বোঝাবো এবং মাধ্যমিকের জন্য একটা সুপার স্ট্রং আমরা প্রস্তুতি নেব এই ক্লাসে। সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা লেন্স নিয়ে পড়াশোনা করব। তো আমরা যদি লেন্স নিয়ে কথা বলতে চাই, এই লেন্সের দুটো তল থাকে, দেখতে পাচ্ছ এই দুটো তলই গলীয়। এটা একটা গলীয় তল, এটা একটা গলীয় তল। কোনো কোনো গলীয় তল উত্তল হয়, বাইরের দিকে ফুলে থাকে, কোনো কোনো গলীয় তল অবতল হয়, ভেতরের দিকে ঢুকে থাকে। আরেক ধরনের তল হয় যেটাকে আমরা সমতল বলি। হ্যাঁ, লেন্স আমরা কাকে বলবো? যে কোনো দুটো গলীয় তল, মানে দুটো গোল গোল তল এরকম ফোলা ফোলা বা চাপটা চাপটা হতে পারে, দুটো গলীয় তলকে যদি আমরা জয়েন্ট করে দিই তাহলে আমরা লেন্স পেয়ে যাবো। যেমনটা এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, আমার হাতে এখানে ছবিতে দেখার চেষ্টা করো। এখানে একটা গলীয় তল আছে, এইদিকে একটা গলীয় তল, এই দুটো গলীয় তলকে জয়েন্ট করে দেওয়া হয়েছে। এই লেন্সটা দেখতে এরকম গোল, কিন্তু আমি যদি সাইড থেকে দেখি তাহলে দেখো কেমন একটা পটলের মতো দেখতে লাগছে না? হ্যাঁ, তো খাতাতে আমরা এরকম পটলের মতোই ছবি আঁকি। যদি বলে লেন্স কাকে বলে, আমরা বলবো লেন্সের দুই দিকেই যে গলীয় তল থাকবে এর কোনো মানে নেই। এই ছবিতে দেখো, এইদিকে একটা উত্তল তল, এইদিকে একটা উত্তল তল, কিন্তু এখানে দেখো একটা উত্তল তল আছে আর একটা একদম সমতল তল আছে, তাই না? হ্যাঁ, তার মানে লেন্সের একদিকে গলীয় তল থাকতে পারে আর একদিকে সমতল তলও থাকতে পারে, ওটাকেও আমরা লেন্স বলবো। ঠিক আমরা যদি পরের ছবিতে দেখার চেষ্টা করি, এখানেও এইদিকে একটা অবতল তল, মানে গোল এরকম ভেতর দিকে ঢোকানো, আর একদিকে ভেতর দিকে ঢোকানো, কিন্তু আরেকটাতে দেখতে পাচ্ছি একদিকে সমতল আর একদিকে ঢোকানো। হ্যাঁ, তার মানে লেন্স কাকে বলবো? লেন্সের মধ্যে দুটো তল থাকবে, হয় দুটো তলই গলীয় হবে এরকম ফোলা ফোলা বা চ্যাপটা চ্যাপটা, হ্যাঁ, বা একটা তল ফোলা থাকবে বা চ্যাপটা থাকবে, তার সঙ্গে একজন সমতল থাকবে। তাহলে আমরা কি বলবো লেন্স কাকে বলে? আমরা পরীক্ষায় বলবো লেন্স কাকে বলে, আমরা বলবো দুটো গলীয় তল অথবা একটা গলীয় তল আর একটা সমতল দ্বারা সীমাবদ্ধ, দুটো গলীয় তল অথবা একটা গলীয় তল আর একটা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। স্বচ্ছ মানে এর মধ্যে দিয়ে আলো যেতে পারবে, প্রতিসারক মানে এর মধ্যে দিয়ে যদি আলো যায় আলো বেঁকে যাবে, বোঝা গেল? তাহলে স্বচ্ছ একটা প্রতিসারক মাধ্যম যার একটা তল গলীয়, হয় দুটো তলই গলীয়, নলে একটা গলীয় আর একটা সমতল হবে। আচ্ছা, তাহলে যদি বলে লেন্স কাকে বলে, তুমি তোমার মতো ইচ্ছে মতো সংজ্ঞা দেবে যে লেন্স হলো একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম যার দুটো তলই গলীয় হতে পারে অথবা একটা তল গলীয় আর একটা তল সমতল হবে। কেউ চাইলে এইভাবেও নিজে, দেখো ফিজিক্সে সমস্ত জিনিস বুঝতে হয়, সংজ্ঞা নিজের মতোই দেওয়া যায়। আমি এরকম বলতে পারি যে দুটো গলীয় তল অথবা একটা গলীয় তল আর একটা সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা লেন্স বলবো। লেন্স দুই রকমের হয়, একটা উত্তল লেন্স, এখানে যতজন রয়েছে এরা সবাই উত্তল লেন্স, আর একটা হয় অবতল লেন্স। উত্তল লেন্স আর অবতল লেন্সের মধ্যে পার্থক্য কি? যেই লেন্সের মাঝের অংশ মোটা হবে, এই লেন্সে দেখো মাঝের অংশটা মোটা আছে আর প্রান্তের দিকটা দেখো সরু, মাঝে মোটা প্রান্তের দিকে সরু। এখানে দেখো মাঝখানে মোটা আছে, মোটা মাঝখানের দিকে মোটা, কিন্তু ধারের দিকে দেখো চিকন হয়ে গেছে, সরু হয়ে গিয়েছে। মাঝখানে মোটা, ধারের দিকে সরু। তাহলে আমরা বলবো যেই লেন্সের মধ্যভাগ মোটা হয় বা পুরু হয় এবং প্রান্তের দিক ক্রমশ সরু হয় তাকে আমরা কি বলি? উত্তল লেন্স। অবতল লেন্স কাকে বলবো? যেই লেন্সের মাঝের অংশটা সরু হবে, মাঝের অংশটা দেখো পাতলা চিকন, কিন্তু প্রান্তের দিকগুলো দেখো মোটা, মানে প্রান্তের দিকে মোটা হবে মাঝখানে সরু হবে, তাকে বলবো অবতল লেন্স। এটারও দেখো প্রান্তের দিকে মোটা মাঝখানে সরু, তাহলে অবতল লেন্স। এটারও দেখো মাঝখানে সরু, মাঝখানে একটু চিকন আছে, ধারের দিকে বেশি মোটা, এটাকে অবতল লেন্স বলবো। আমরা বলবো যেই লেন্সের মাঝের অংশ সরু এবং প্রান্তের দিকটা মোটা থাকে তাকে অবতল লেন্স বলবো। আচ্ছা, এখান থেকে মাধ্যমিকে আর কেমন কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তবু আমরা একটু ডিটেলসে পড়বো। আমরা কি কি জিনিস পড়বো? যে উত্তল লেন্স আবার তিন রকমের হয়, চার রকমও বলা যেতে পারে, তিন রকম উত্তল লেন্স, তিন রকম। কি? যেই উত্তল লেন্সের দুটো তলই, ভালো করে শোনো, যেই উত্তল লেন্সের দুটো তলই উত্তল, এই দিকেরটা এই দিকেরটা দুটোই যদি উত্তল তল হয় তাকে আমরা বলবো উভত্তল লেন্স। সমতলোত্তল লেন্স কি? পরীক্ষায় 1 নাম্বার দিয়ে দিল যে সমতলোত্তল লেন্স কি। আমরা বলবো যে সমতলোত্তল মানে সমতল উত্তল, ভেঙে নেবে যে সমতল উত্তল। আচ্ছা, তাহলে আমরা কি বলবো? লাস্টে উত্তল আছে, তার মানে এটা উত্তল লেন্স। আমরা বলবো যেই লেন্সের, যেই উত্তল লেন্সের একটা তল সমতল, একটা তল সমতল আর একটা তল উত্তল, তাকে সমতল উত্তল লেন্স বলা হয়, সমতলোত্তল লেন্স। অবতলোত্তল লেন্স কাকে বলবো? আমরা বলবো অবতল উত্তল, লাস্টে উত্তল লেন্স কথাটা আছে, তার মানে এটা উত্তল লেন্সই হবে। আমরা বলবো যেই উত্তল লেন্সের একটা তল অবতল, একটা তল অবতল
আর একটা তল উত্তল, তাকে আমরা বলবো অবতলোত্তল লেন্স। হ্যাঁ, উত্তল অবতল তো দর্পণেই বুঝিয়ে দিয়েছি, দর্পণের ক্লাস আই হোপ করেছো। চলে আসো এখানে। এবার শোনো, উভয়তল যে লেন্স আছে, এই উভয়তল লেন্সের দুটো তলই আমাদের এরকম উত্তল হয়। হ্যাঁ, এবার এই দুটো তলেরই যদি বক্রতা ব্যাসার্ধ সমান হয়, একটা তল ধরো বেশি বেঁকে আছে আর একটা তল কম বেঁকে আছে, আমি বলবো এই তলের বক্রতা ব্যাসার্ধ, এই তলটার বক্রতা ব্যাসার্ধ এইটুকু, কিন্তু এই দিকের যে তলটা আছে, এই দিকের তলটা যে আছে, এর বক্রতা ব্যাসার্ধ বড় হবে, এর বক্রতা ব্যাসার্ধটা বড় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা তেমন কোনো নাম নেই। কিন্তু আমরা যদি এমন কোনো উভয়তল লেন্স দেখি যে এই দিকটা উত্তল, এই দিকটা উত্তল, এবং দুটো তলেরই যদি বক্রতা ব্যাসার্ধ সমান হয়, মানে এটা যতটা ফুলে আছে এটাও যদি ততটাই ফুলে থাকে, তখন তাকে আমরা বলি সমতল লেন্স, মানে সমান উত্তল, এই দিকটাও যতটা উত্তল এই দিকটাও উত্তল, তাকে আমরা বলি সমতল লেন্স। আমরা কি বলবো? সমতল লেন্স কাকে বলে? আমরা বলবো যেই উভয় উত্তল লেন্সের, উভয়তল লেন্সের দুটো তলের বক্রতা ব্যাসার্ধ সমান, দুটো তলেরই বক্রতা ব্যাসার্ধ সমান, তাকে আমরা বলবো সমতল লেন্স। আচ্ছা, অবতল লেন্সেরও তাহলে ভাগ থাকবে, অবতল লেন্সেরও ভাগ থাকবে। অবতল লেন্সও তিন রকম। উভাবতল মানে উভয় অবতল, আমরা বলবো যেই অবতল লেন্সের উভয় তলই অবতল তাকে উভাবতল লেন্স বলবো। হ্যাঁ, সমতল অবতল, লাস্টে কি আছে? সমতল অবতল, তাহলে যেই অবতল লেন্সের একটা তল সমতল আর একটা তল অবতল তাকে আমরা বলবো সমতলাবতল লেন্স। উত্তলাবতল, উত্তল অবতল, তাই না? উত্তলাবতল, লাস্টে অবতল কথাটা আছে, তাহলে যেই অবতল লেন্সের একটা তল উত্তল আর একটা তল অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে। তাহলে এই ধরনের জিনিস মুখস্থ করার দরকার নেই, পড়ার দরকার নেই, আমি নোটস দিয়ে দিয়েছি কিন্তু পড়ার দরকার নেই। তোমরা কি করবে? তোমরা আচ্ছা তার আগে এটা বলে দিই, এই ক্লাসে যা কিছু পড়ানো হবে, যত নোটস পত্র তোমরা এখানে পাবে, এটাকে ফিজিক্স দাদা অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবে। ফিজিক্স দাদা অ্যাপ গুগল প্লে স্টোরে চলে যাবে, ফিজিক্স দাদা সার্চ করবে, বা আমি এই ভিডিও লাস্টে দিয়ে দেবো যে তোমরা কি করে নোটসটা ডাউনলোড করবে। ফিজিক্স দাদা অ্যাপে গিয়ে লগ ইন করে ফ্রি নোটসের মধ্যে চলে যাবে বা ফ্রি ক্লাসের মধ্যে চলে যাবে, ফ্রি কোর্সে, সেখানে এই নোটসগুলো পেয়ে যাবে একদম ফ্রিতে, মানে এই ক্লাসের এই নোটসগুলো। এখানে চলে আসো। কোথায় কোথায় কোথায়? কাহা থে হাম লোগ ইহা পার থে। হ্যাঁ, তাহলে এগুলো মুখস্থ করবো না, নিজের মতো করে বলবো। আচ্ছা, উভাবতল লেন্সের ক্ষেত্রে আরো একটা প্রকার আছে, সমতলাবতল লেন্স। সমতলাবতল লেন্স নয়, তোমার হচ্ছে এক সেকেন্ড, সমতল লেন্স আর একটা হচ্ছে সমাবতল, সরি আমারই মিস্টেক। সমতল মানে উভয় উত্তল তলই সমান হবে বক্রতা ব্যাসার্ধ। সমাবতল মানে এমন একটা অবতল লেন্স, এমন একটা উভাবতল লেন্স যার উভয় অবতলেরই বক্রতা ব্যাসার্ধ সমান, এরও বক্রতা ব্যাসার্ধ যতটা, এই তলেরও বক্রতা ব্যাসার্ধ ততটাই। বক্রতা ব্যাসার্ধ সম্পর্কে আমরা কেবলই জানবো। তাহলে বলবো যেই উভাবতল লেন্সের উভয় তলেরই বক্রতা ব্যাসার্ধ সমান তাকে সমতলাবতল লেন্স বলা হয় বা সমাবতল লেন্স বলা হয়। সরি সমাবতল। চলো, মেনলি এই কটা আমাদের এখান থেকে শর্ট কোশ্চেন লাগবে। এবার লেন্স থেকে আমাদের কিছু শব্দ জানতে হবে, যে লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে, লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, লেন্সের বেধ কাকে বলে, পাতলা লেন্স কাকে বলে, তারপর জিজ্ঞেস করবে যে হচ্ছে প্রধান অক্ষ কাকে বলে, এই ধরনের কথাগুলো আসবে। লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, মুখ্য ফোকাস কাকে বলে, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস, সব কটাই সোজা, যদি মন দিয়ে ক্লাস করো দেখো সবগুলো এখানে হয়ে যাবে। আমি এখানে ঢোকার আগে আমি এখানে করিয়ে দিচ্ছি। ধরো আমার কাছে এটা একটা লেন্স রয়েছে, শোনো, যদি বলে লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে, লেন্সের দুটো প্রতিসারক তল আছে, মানে যেই তলে আলোক রশ্মি পড়ে বেঁকে যায় সেই তলটাকে প্রতিসারক তল বলি। তাহলে এইদিকে একটা গলীয় তল প্রতিসারক তল, এদিকে একটা গলীয় তল প্রতিসারক তল। আমরা বলবো যেই লেন্সের, আমরা বলবো কোন লেন্সের গলীয় তল, ভালো করে শোনো, কোন লেন্সের যে গলীয় তল হয়, এই লেন্সের এটা গলীয় তল, এটা আচ্ছা লেন্সটাকে মাঝখানে আঁকি, এটা একটা লেন্স আমাদের। হ্যাঁ, কোন লেন্সের একটা গলীয় তল, এইদিকে একটা গলীয় তল আছে, এদিকে একটা গলীয় তল আছে। কোন লেন্সের একটা গলীয় তল, এই গলীয় তলটা একটা গোলকের অংশ হবে, একটা গোলকের অংশ ডট ডট করে বাড়ালে মনে হবে একটা গোলক থেকে এটা কাটা হয়েছে। আবার এই দিকের গলীয় তলটা দেখো, এই গলীয় তলটা একটা গোলকের অংশ হবে, একটা গোলকের অংশ হবে। হ্যাঁ, কোন একটা লেন্সের যে গলীয় তল, এই লেন্সের এই যে গলীয় তলটা আছে, এই গলীয় তলটা যেই গোলকের অংশ হয় সেই গোলকের তো একটা কেন্দ্র পাবো, সেই কেন্দ্রকে বলা হয় এই তলের বক্রতা কেন্দ্র। কোন একটা লেন্সের কোন গলীয় তল, এবার এই দিকের গলীয় তল দেখো, কোন একটা লেন্সের কোন গলীয় তল যেই গোলকের অংশ হয়, এই গলীয় তলটা কোন গোলকের অংশ, এই দিকে বাড়াও, এই গোলকের অংশ। হ্যাঁ, তাহলে কোন একটা লেন্সের কোন একটা গলীয় তল যেই গোলকের অংশ হয় সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র, সি, বক্রতা কেন্দ্র সি দিয়ে লেখা হয়। আচ্ছা আচ্ছা, ধরে নাও এইদিকে যে তল আছে, এইদিকে যে তল আছে, এইদিকের তলটার আমি নাম দিয়ে দিলাম হচ্ছে
M1 নাম দিয়ে দিলাম, যে এই দিকের তলটার নাম M1, এই দিকের তলটার নাম দিয়ে দিলাম M2। তাহলে আমি কি বলবো, আচ্ছা এখান থেকে দিয়ে দিই, নিচের দিকে দিয়ে দিই M2। আমি বলবো কোনো একটা লেন্সের কোনো একটা গোলীয় তল যেই গোলকের অংশ হয় সেই গোলকের কেন্দ্রকে বলা হয় ওই তলের বক্রতা কেন্দ্র। যদি বলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে লেন্সের, আমরা বলবো কোন লেন্সের একটা গোলীয় তল যেই গোলকের অংশ হয় ওই গোলকের ব্যাসার্ধকে, ওই গোলকের একটা ব্যাসার্ধ পাবো, আমরা এই তলটার কথা বলছি, এই দিকের এই তলটার কথা বলছি, এই তলটা এই গোলকের অংশ হবে, হ্যাঁ, তাহলে এই গোলকের একটা ব্যাসার্ধ পাবো, সেই ব্যাসার্ধকে আমরা কি বলবো, ওই তলের বক্রতা ব্যাসার্ধ। হ্যাঁ, এই 1 নাম্বার তল বা M1 তলের বক্রতা কেন্দ্রকে C1 দিয়ে দিলাম। তাহলে আমি যদি বলি M1 তলের বক্রতা ব্যাসার্ধ কোনটা, তুমি বলবে C1 থেকে M1 পর্যন্ত যে দূরত্ব, মানে C1 M1 এটা হয়েছে বক্রতা ব্যাসার্ধ কার, M1 তলের বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, M2 তলের বক্রতা ব্যাসার্ধ কোনটা, তুমি বলবে এইটা আমাদের M2 তল লেন্সের। হ্যাঁ, এই M2 তলটা যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় এই M2 তলের বক্রতা কেন্দ্র। M2 তলটা যেই গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ একটা পাবো, এখান থেকে একই রকম ভাবে সেই গোলকের একটা ব্যাসার্ধ পাবো, সেই ব্যাসার্ধকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের M2টাকে উপরে লিখে দিই, M2 থেকে C2 পর্যন্ত, এই M2 C2 কে কি বলবো, M2 তলের বক্রতা ব্যাসার্ধ, M2 তলের বক্রতা ব্যাসার্ধ। তাহলে M2 তলের বক্রতা ব্যাসার্ধ কত হচ্ছে, M2 C2। তাহলে এখান থেকে যদি আমাদের এরকম প্রশ্ন জিজ্ঞেস করে যে লেন্সের বক্রতা কেন্দ্র কাকে বলে, আমরা বলবো কোনো একটা লেন্সের কোনো একটা গোলীয় তল যেই গোলকের অংশ হয় ওই গোলকের কেন্দ্রকে বলা হয় ওই লেন্সের ওই তলের বক্রতা কেন্দ্র। যদি বলে লেন্সের বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, আমরা বলবো লেন্সের কোনো গোলীয় তল অবতল হতে পারে, উত্তল হতে পারে, এখানে উদাহরণ ছবি দেওয়া আছে। আমরা বলবো কোনো লেন্সের একটা গোলীয় তল যেই গোলকের অংশ হয় সেই গোলকের ব্যাসার্ধকে, সেই গোলকের ব্যাসার্ধকে ধরো এই তল, তাহলে এই তলটা এই গোলকের অংশ, তাহলে এর ব্যাসার্ধ হয়ে যাবে এতটা, তাহলে সেই তলের বা সেই গোলকের ব্যাসার্ধকে বলবো ওই তলের বক্রতা ব্যাসার্ধ। কোন লেন্সের একটি গোলীয় তল যেই গোলকের অংশ হয় সেই গোলকের ব্যাসার্ধকে বলবো ওই তলের বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ হয়ে গেল। যদি বলে প্রধান অক্ষ কাকে বলে, আমরা বলবো লেন্সের ক্ষেত্রে দুটো তল থাকে, তাহলে দুটো তলেরই দুটো বক্রতা কেন্দ্র পাবো। কোন লেন্সের দুটো বক্রতা কেন্দ্রকে আমরা যদি একটা সরল রেখা দ্বারা যুক্ত করে দিই, কোন লেন্সের দুটো বক্রতা কেন্দ্রকে, এই একটা বক্রতা কেন্দ্র, এই একটা বক্রতা কেন্দ্র, কোন লেন্সের বক্রতা কেন্দ্রকে একটা সরল রেখা দিয়ে যদি আমরা যুক্ত করি, কোন লেন্সের বক্রতা কেন্দ্র দুটোকে যদি আমরা এরকম একটা সরল রেখা দিয়ে যুক্ত করি, তাহলে এই সরল রেখাটাকে কি বলবো, লেন্সের প্রধান অক্ষ। এটা হয়ে যাবে এই লেন্সের প্রধান অক্ষ। ঠিক, প্রধান অক্ষ মানে মাঝখান দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, তাহলে দুটো বক্রতা কেন্দ্রকে একটা লাইন দিয়ে টেনে দেবো, এই লাইনটাকে আমরা বলবো প্রধান অক্ষ। আর কি কি শব্দ এখান থেকে আমাদের জানতে হবে, বেদ, লেন্সের বেদ কাকে বলে, ভালো করে শোনো। যদি বলে লেন্সের বেদ কাকে বলে, তুমি বলবে কোন লেন্সের বেদের সঙ্গে আমরা এইভাবে দেব, আমরা বলবো লেন্সের প্রধান অক্ষ, ভালো করে শোনো, সাদা প্রধান অক্ষ, লেন্স বেদ মানে এই যে এই দূরত্বটা হচ্ছে বেদ। হ্যাঁ, কিন্তু সংজ্ঞায় কি করে বলবে, এই দূরত্বটাকে তুমি ভাষায় কি করে প্রকাশ করো, তুমি এইভাবে বলবে কোন লেন্সের প্রধান অক্ষ লেন্সের তল দুটোকে, এই একটা তল আর এই একটা তল, লেন্সের প্রধান অক্ষ লেন্সের তল দুটোকে যেই দুটো বিন্দুতে ছেদ করে, এই সাদা প্রধান অক্ষ এই তলটাকে এই বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ, এই দিকের তলটা এই সাদা অক্ষকে বা প্রধান অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, হ্যাঁ, তাহলে আমরা বলবো কোন লেন্সের প্রধান অক্ষ দুটি গোলীয় তলকে যেই দুটো বিন্দুতে ছেদ করে ওই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় লেন্সের বেধ। এটা হয়ে যাবে লেন্সের বেধ। হ্যাঁ, বলবে পাতলা লেন্স কাকে বলে, তুমি বলবে যে দেখো লেন্সের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেন্সের বক্রতা ব্যাসার্ধ এতটা, এই লেন্সের এই তলটার বক্রতা ব্যাসার্ধ কত, এতটা বক্রতা ব্যাসার্ধ, হ্যাঁ, বেধ কত, এতটা, হ্যাঁ। যদি কোনো লেন্সের বেধ অনেক ছোট হয়ে যায় তার বক্রতা ব্যাসার্ধের সাপেক্ষে, কোন লেন্সের বেধ মানে এই দূরত্বটা কতটা মোটা, বেধ মানে কতটা মোটা, কোন লেন্সের বেধ যদি তার বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক ছোট হয়ে যায়, যেমন এখানে দেখার চেষ্টা করো, আমার কাছে এরকম একটা লেন্স আছে, এইরকম একটা লেন্স, তাহলে এই লেন্সের বক্রতা ব্যাসার্ধ ধরো এইটা, বক্রতা ব্যাসার্ধ ধরো এই এতটা, ধরো বক্রতা ব্যাসার্ধ এতটা, এতটা বক্রতা ব্যাসার্ধ, কিন্তু বেধ কতটুকু, তুমি বলে দাদা বেধ এতটুকু হচ্ছে বেধ। তাহলে আমরা বলবো কোনো একটা লেন্সের বেধ যদি তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট হয়ে যায় তখন ওই লেন্সটাকে বলা হয় পাতলা লেন্স। সোজা ভাষায় এইরকম যদি চিকনা লেন্স থাকে বলবো পাতলা লেন্স, কারণ বেধ কম।
এইরকম মোটা লেন্স থাকলে আমরা বলবো হে বেদ অনেক বেশি, বক্রতা ব্যাসার্ধ তো হয়তো এতটা হবে, তো বক্রতা ব্যাসার্ধের তুলনায় বেদ তো বড়, তাহলে এটা বলবো মোটা লেন্স। মোটা লেন্সের কোনো কাজ নেই আমাদের ফিজিক্সে, আমরা বলবো পাতলা লেন্সের আমাদের কাজ আছে। তাহলে পাতলা লেন্স কাকে বলবো? কোনো লেন্সের বেদ তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট হলে তাকে আমরা বলি পাতলা লেন্স। তাহলে বেদ কাকে বলে? হয়ে গেল। এবার উন্মেষ আর প্রান্তরেখা আমাদের জানতে হবে, উন্মেষ আর প্রান্তরেখা এখানে জেনে রাখবেন। আচ্ছা, ধরো আমার কাছে এরকম একটা লেন্স রয়েছে, দুটোই গলীয় তল, তাহলে এই তলের একটা বক্রতা ব্যাসার্ধ পাবো, হ্যাঁ, আবার এই দিকে যে তলটা আছে এই তলটারও একটা বক্রতা ব্যাসার্ধ পাবো, ঠিক। কিন্তু আমার কাছে যদি এইরকম একটা লেন্স থাকে যে লেন্সের একটা তল উত্তল বা একটা তল গলীয় তল আর একটা তল সমতল, তাহলে বলবো এর ক্ষেত্রে কয়টা বক্রতা কেন্দ্র পাবো? তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করলো, এই যে এরকম এরকম জিজ্ঞেস করলো যে এটাতে চলে আসো, যে সমতলোত্তল লেন্স, সমতল উত্তল, সমতলোত্তল লেন্সের কয়টা বক্রতা কেন্দ্র পাওয়া যায়? দেখো 60 কোশ্চেনে কিন্তু করিয়ে দিচ্ছি। তুমি বলবে সমতলোত্তল লেন্স মানে সমতল ও উত্তল, আচ্ছা সমতলোত্তল লেন্সের কয়টা বক্রতা ব্যাসার্ধ পাওয়া যাবে? তুমি বলবে সমতলোত্তল লেন্স মানে একটা তল উত্তল, তাহলে সেই উত্তল তলটা, এদিকের উত্তল তলটা একটা গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ পাবো সেটা হয়ে যাবে এর বক্রতা ব্যাসার্ধ বা বক্রতা কেন্দ্র, হ্যাঁ। কিন্তু যে সমতল তলটা আছে, এই সমতল তলটাকে যদি ওইদিকে বাড়াতে থাকি, এইদিকে বাড়াতে থাকি, এটা কত বড় গোলক তৈরি করবে? অনেক বড় একটা গোলক তৈরি করবে, অসীম সাইজের একটা গোলক তৈরি করবে, হ্যাঁ। মানে এটা তোমাকে গোল হয়ে মিলবেই না, তো দুই দিক থেকে যদি পার করো তো এটা গোল হয়ে মিলবেই না, হ্যাঁ। তাহলে আমরা বলবো সমতল যে দর্পণ হয় বা যে সমতল তল হয়, সেই সমতল তলের বক্রতা ব্যাসার্ধ অসীমে থাকে, তাহলে আমরা বলবো সমতল উত্তল লেন্সের একটাই মাত্র বক্রতা ব্যাসার্ধ থাকে, এবং তার সমতল যে তলটা থাকে ওই তলের বক্রতা কেন্দ্র বা ওই তলের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়, অসীম দূরত্বে বক্রতা কেন্দ্র থাকে, বক্রতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অসীম হয়, ঠিক। এটা আমাদের এখানে একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা শব্দ এসেছে উন্মেষ। উন্মেষ শব্দটা কি ভালো করে শোনো। উন্মেষ হচ্ছে এইরকম, এটা দেখার চেষ্টা করে, এটা কি তোমার কাছে লেন্স আছে? উন্মেষ মানে হচ্ছে এই লেন্সটা কতটা সাইজ, এই সাইজটাই মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে উন্মেষ। আমি লেন্সকে মানে আঙ্গুলের মাঝখানে ফাঁসালাম, আমি বললাম কতটা, কতটুকু আঙ্গুলের মধ্যে জায়গা খাচ্ছে, তুমি বলে এতটা, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা বলবো উন্মেষ। দাদা বুঝলাম না, পরীক্ষায় কি করে লিখবো? আমি বললাম দেখো পরীক্ষায় কি করে লিখবে, তুমি বলবে এইদিকে একটা গলীয় তল আছে, গোল এরকম তল, গলীয় তল, আবার এইদিকেও একটা গলীয় তল আছে। লেন্সের গলীয় তল, এই দুটো গলীয় তলকে, এই দুটো গলীয় তলকে যদি আমরা আটকে দিই তাহলে লেন্স তৈরি হয়ে যাচ্ছে আমাদের, লেন্স তৈরি হয়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ। এবার লেন্সের দুটো গলীয় তল যখন একসাথে যুক্ত হবে তখন সেটা একটা বৃত্ত বরাবর মিলিত হবে না? এখানে দেখার চেষ্টা করো, এই দিকের গলীয় তল এই দিকের গলীয় তল যখন এদেরকে জয়েন্ট করে দিলাম, দেখো তো তারা এরকম একটা বৃত্ত বরাবর যুক্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এটাকে বললাম প্রান্তরেখা। প্রান্তরেখা কি আছে তোমাদের? নেই। কি বলেছে? লেন্সের দুই তল, লেন্সের দুটো তল, এই দিকের তল আর এই দিকের তল, দুটো তলকে যখন মিলিত করবে তারা একটা বৃত্ত বরাবর মিলিত হয়, একটা বৃত্ত বরাবর মিলিত হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা বৃত্ত। সাইড থেকে দেখতে এরকম পটলের মতো, সাইড থেকে দেখতে, এক সেকেন্ড, সাইড থেকে দেখতে পটলের মতো, আজা ফোকাস ভাই, হ্যাঁ সাইড থেকে দেখতে পটলের মতো, আমার মুখ ফোকাস করেছে, এনিওয়ে, হ্যাঁ। কিন্তু এই দিকের তল আর এই দিকের তলকে যদি যুক্ত করে দাও এইখান থেকে দেখলে আমরা বৃত্তের মতো দেখতে পাচ্ছি না? হ্যাঁ, তাহলে লেন্সের দুটো তল মিলিত হয়ে একটা বৃত্তাকার আকৃতি ধারণ করছে, যে রেখা বরাবর মিলিত হচ্ছে, এরা যে রেখা বরাবর মিলিত হচ্ছে, এইদিকে তল এইদিকে তল একটা রেখা বরাবর মিলিত হচ্ছে চারিদিকে, হ্যাঁ। এই রেখাটা একটা বৃত্তাকার হচ্ছে, হ্যাঁ, রেখাটা একটা বৃত্তের মতো। এই বৃত্তের যে ব্যাস, ব্যাস মানে এই দৈর্ঘ্যটা যেটা আমি প্রথমে বললাম, ওই বৃত্তের ব্যাসকে বলবো উন্মেষ। তার মানে আমার আঙ্গুলের মধ্যে কতটা জায়গা সে খাচ্ছে। বড় যদি লেন্স হয়ে যায় তাহলে উন্মেষ অনেক বড় হয়ে যাবে, তাহলে ক্ষুদ্র উন্মেষ মানে লেন্সটা ছোট, সোজা ভাষায় বলতে গেলে লেন্সটা ছোট আমাদের, তাই না? হ্যাঁ, তাহলে উন্মেষ আমরা কাকে বলবো? লেন্সের দুটো তল যে রেখা বরাবর মিলিত হয় সেই রেখাটা একটা বৃত্তাকার রেখা হয়, এই দিকের তল আর এই দিকের তল দুটো তল মিলিত একটা রেখা তৈরি করছে, ওই রেখাটা বৃত্তাকার, ওই বৃত্তের যে ব্যাস সেটাই বলবো উন্মেষ। উন্মেষ মানে কতটা বড় সাইজ ছোট সাইজ সেটা বোঝাচ্ছে, আর কিছুই না, কোনো কাজে এখান থেকে তেমন জিনিসপত্র লাগবে না। মাধ্যমিকে অলরেডি এসেছে এবং নতুন করে আরো একবার রিপিট আসতে পারে মাধ্যমিকে, যে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে। ভালো করে শোনো, লেন্সের আলোক কেন্দ্র, আমি এখানে একটা ছবি আঁকছি, দেখো আমার কাছে ধরো একটা লেন্স আছে, আমার কাছে একটা লেন্স আছে, এটা লেন্সের প্রধান অক্ষ। আচ্ছা, আমি এদিক থেকে একটা আলোক রশ্মি পাঠালাম, ধরো আমার এরকম একটা আলোক রশ্মি আসলো, হ্যাঁ, এই আলোক রশ্মিটা ধরো এর মধ্যে বেঁকে গেল এদিক দিয়ে আসলো। আচ্ছা, আমি এইভাবে দেখাই তাহলে তোমার ছবির সাথে মিলে যাবে। বেঁকে এইভাবে আসলো, আসার পরে যখন বের হবে লেন্সের ভেতর দিয়ে গেল, যখন বের হবে তখন ধরো এইভাবে বেরিয়ে গেল। হ্যাঁ, আমি বললাম এখানে আপতিত রশ্মি কোনটা? তুমি বললে দাদা এইটা আপতিত রশ্মি। আচ্ছা,
আমি বললাম নির্গত রশ্মি কোনটা, এটা আপতিত রশ্মি, সবুজ কালিতে দেখাচ্ছি, এটা আপতিত রশ্মি। আমি বললাম নির্গত রশ্মি কোনটা, তুমি বলো দাদা এইটা নির্গত রশ্মি। যদি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল হয়, আলোক রশ্মি ধরো এইভাবে বেগে চলে গেল, এইভাবে বেগে চলে গেল, এইভাবে গেল, তাহলে এই রশ্মিটার এটা তো সমান্তরাল নয়। তাহলে কোন লেন্সের উপর আলোক রশ্মি যদি এমন ভাবে প্রতিসৃত হয় যে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি এরা যদি সমান্তরাল হয়, এরা যদি সমান্তরাল হয়, একজন বাঁকা একজন এরকম এরকম নয়, এরা দুজন সমান্তরাল থাকবে, তাহলে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি এরা যদি পরস্পর সমান্তরাল হয়, তখন আলোক রশ্মিটা প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। আচ্ছা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল আছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে এই আলোক রশ্মিটা প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে আমরা বলি আলোক কেন্দ্র। যদি বলে আলোক কেন্দ্র কি লেন্সের বাইরে থাকতে পারে, তুমি বলবে হ্যাঁ থাকতে পারে, ওটা একটা আলাদা স্ট্রাকচারের লেন্সের ক্ষেত্রে দেখা যাবে, কিন্তু এই ক্ষেত্রে মাঝখানেই থাকবে, উভত্তল লেন্সের ক্ষেত্রে ভেতরেই থাকে। আচ্ছা, এবার এখানে আসো, তাহলে যদি বলে আলোক কেন্দ্র কাকে বলে, কিভাবে সংজ্ঞা দেবে? অনেক রকম করে সংজ্ঞা দিতে পারি, 3-4 রকম করে, বইয়ে যেটা আছে ওটাই দিতে হবে, কোনো মানে নেই। আমি এটাই বলতে পারি যে কোনো একটা লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলো এবং সেখানে যদি আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়, তাহলে ওই আলোক রশ্মিটা লেন্সের প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। একদম ফুল মার্কস, কেউ কাটতে পারবে না, সাথে এই ছবিটা দিয়ে দিতে হবে, এই পাশের ছবি, এই দুটোর মধ্যে যে কোনো একটা ছবি দিয়ে দেবে, প্র্যাকটিস করবে ছবিটা ভালো করে। কেমন? ছবিটা ভালো করবে, একদম যেমন আছে তেমনই দেবে, এরম দেবে না যে এই লেন্স এঁকে দিলাম, এই দিক থেকে আলো দিলাম, এরম বাঁকিয়ে দিলাম, না এরম নয়, এক্স্যাক্টলি এরকমই আমাদের দিতে হবে। কেমন? এক্স্যাক্টলি আমরা এরকমই দেবো। এখানে কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট শেখাতে গেলে আমার টাইম চলে যাবে, যেহেতু ওয়ান শট আমি শেখাচ্ছি, তোমরা জাস্ট এরকম করবে, উপর থেকে দেবে, দেখবে যে আলোক রশ্মি যেন ভেতর দিকে ঢুকে যায়, ভেতর দিকে যেন ঢুকে যায়, কারণ ঘন মাধ্যমে ঢুকছে, ঘন মাধ্যমে কি হয়, সোজা না গিয়ে অভিলম্বের দিকে বাঁকবে, ওই জন্য ভেতর দিকে আমরা ঢুকিয়ে দেবো। তো এরকমই ছবি আঁকবে, এরকম দেবে, দিয়ে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিলে, আর বাইরে বেরোনোর সময়, বাইরে বের হওয়ার সময় সোজা বের করবে না কিন্তু, অভিলম্ব থেকে দূরে সরে আসবে, লঘু মাধ্যমে আছে দূরে সরে আসবে, মানে এরকম সরে আসবে, হুবহু এইরকমই আঁকানোর প্র্যাকটিস করবে তোমরা। আর এইটা যেন সমান্তরাল হয়। চলো, এটা আমাদের হচ্ছে আমাদের অভিলম্ব, যেখানে প্রতিসরণটা হচ্ছে আলোক রশ্মির, ঠিক এই ছবি ওই ছবি তোমার ইচ্ছে, এইটাই আঁকো, এটা সোজা আছে, ঠিক। তাহলে যদি বলে লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, আমি এরকমও বলতে পারি যে কোনো একটি আলোক রশ্মি লেন্সের ওপর আপতিত হয়ে প্রতিসরণের পর অপর তল দিয়ে যদি আপতিত রশ্মির সমান্তরালে বেরিয়ে যায়, মানে কোনো একটা আলোক রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পরে লেন্সের অন্য তল দিয়ে যদি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালে নির্গত হয়ে যায়, তখন ওই আলোক রশ্মি লেন্সের প্রধান অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। যা বলেছে ওটাই লেখা আছে, লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে, লেন্সের একটা তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে নির্গত হওয়ার সময়, বা প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত রশ্মির যদি সমান্তরালে নির্গত হয়, আপতিত রশ্মির সঙ্গে যদি সমান্তরালে নির্গত হয়, মানে এরা দুজন যদি সমান্তরাল থাকে, তাহলে ওই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকেই বলা হয় আলোক কেন্দ্র। পড়ে না ঝটপট। পাতলা লেন্স কাকে বলে আমি বলে দিয়েছি। যদি বলে পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে, তুমি বলো দাদা পাতলা লেন্স হলো যেই লেন্সের বেধ তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় ছোট, তাকে পাতলা লেন্স বলি। পাতলা লেন্সের আলোক কেন্দ্র কি বলতো? পাতলা লেন্স মানে লেন্সটা খুবই পাতলা হবে, এরকম পাতলা হবে একটা লেন্স, এরকম একটা পাতলা, বেধ খুব ছোট। তো এই ছোট বেধের মধ্যে তোমাকে আর এরকম করে নতুন করে দেখাতে হবে না, এই যে দেখো আলোক রশ্মি এইরকম আসলো, এই যে বেঁকে গেল, এই চলে আসলো, এটা এতটাই পাতলা হয় যে মনে হয় এই আলোক রশ্মি দুটো প্রায় কাছাকাছি আছে। মানে কি বলতে চাইছি, পাতলা লেন্সের ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি, এটা ধরো আলোক কেন্দ্র আছে, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যায় তাহলে ও সোজা বেরিয়ে যাবে, কোনো রকম সাইডে বেঁকবে না। আমরা বলবো পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো এমন একটা বিন্দু, ভালো করে শোনো, পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো লেন্সের প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটা বিন্দু, যেই বিন্দু দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে আলোক রশ্মির কোনো রকম বিচ্যুতি হয় না, মানে বেঁকবে না, কোনো রকম সরণও হয় না। আলোক কি বলবো, পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের ওপর অবস্থিত এমন একটা বিন্দু, যার মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি যায়, তাহলে ওই আলোক রশ্মির কোনো চ্যুতি হবে না, মানে বেঁকবে না, আবার সাইডেও সরবে না, মানে এরম নয় যে এরম আসলো আর নিচ দিয়ে বেরিয়ে গেল, একটু বেঁকে গিয়ে নিচ দিয়ে বেরোলো, না, একদম সোজা চলে যাবে। আমরা বলবো যার মধ্যে দিয়ে গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না বা লেগবে না, ও সরণও হয় না,
চ্যুতিও হবে না, স্মরণও হবে না। কিন্তু এখানে দেখার চেষ্টা করো, এখানে আলোক রশ্মির কিন্তু স্মরণ হয়ে যাচ্ছে। আমি লাল কালি দিয়ে এখানে দেখাচ্ছি যে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল এইদিকে, তাহলে সোজা এইদিকে যাওয়ার কথা, সোজা কি এইদিকে গেল? গেল না। সোজা এইদিকে না গিয়ে কিছুটা সাইডে সরে গেল, মানে কিছুটা স্মরণ হলো। কিন্তু এখানে দেখো আপতিত রশ্মি নির্গত রশ্মি সমান্তরাল আছে, সমান্তরাল, কিন্তু যেই দিকে যাওয়ার কথা ছিল সেই দিকে যেতে পারেনি, কিছুটা সাইডে সরে গেছে না, কিছুটা সাইডে সরে গেছে, মানে এক্ষেত্রে কিছুটা স্মরণ হয়ে গেছে। এক্ষেত্রে কিছুটা আলোক রশ্মি যেদিকে যাচ্ছিল সেদিকে না গিয়ে বেঁকে এরকম করে চলে গেল, মানে চ্যুতি হয়নি। এক্ষেত্রে চ্যুতি শূন্য, চ্যুতি মানে শূন্য। কেন? কারণ বেঁকেনি, সমান্তরাল, যত অ্যাঙ্গেল করে পড়েছিল তত অ্যাঙ্গেল করে বেরিয়েছে, তো বাঁকেনি। কিছুটা আয়তাকার স্ল্যাবের মতো হয়েছে, যা সাইডে সরে গিয়েছে, সমান্তরালে বেরিয়েছে কিন্তু যা সাইডে সরেছে। তাহলে আমরা বলবো লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়। যদি আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে নর্মাল লেন্স হলে পার্শ্ব সরণ হবে, কিন্তু পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি সাইডেও সরবে না, একদম সোজা বেরিয়ে যাবে, এইভাবে চলে যাবে একদম সোজা। এখানে দেখো এমন আসলে একদম সোজা বেরিয়ে চলে যাচ্ছে, এরকম হয়। কখন এটা হবে? যদি ওই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি যায়। আমরা বলবো লেন্সের ক্ষেত্রে, আমরা বলবো পাতলা লেন্সের আলোক কেন্দ্র কাকে বলে? বলবো পাতলা লেন্সের আলোক কেন্দ্র হলো প্রধান অক্ষের উপর অবস্থিত এমন একটা বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি হবে না, আলোক রশ্মির কোনো স্মরণ হবে না। বাস এই দুটো আমাদের কথা বলতে হবে। চলে আসো উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়াতে আগে চলে আসলাম কেন? লেন্সের ফোকাস দৈর্ঘ্য আমাদের আগে জানতে হবে, লেন্সের মুখ্য ফোকাস সম্পর্কে আগে জানতে হবে। লেন্সের ফোকাস বিন্দুটা আগে পড়ে নি, চলো এখানে দেখার চেষ্টা করো। এটা ধরো আমার কাছে একটা উত্তল লেন্স আছে, এটা একটা উত্তল লেন্স আছে, এটা একটা অবতল লেন্স আছে, এটা একটা অবতল লেন্স আছে। এটা উত্তল লেন্স, এটা আমাদের অবতল লেন্স। আজাও জলদি, এটা প্রধান অক্ষ, এটা প্রধান অক্ষ। আচ্ছা, প্রধান অক্ষ। হ্যাঁ, উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় ধরো কতগুলো সমান্তরাল আলোক রশ্মি আসলো, এটা একটা সমান্তরাল আলোক রশ্মি, এটা সমান্তরাল আলোক রশ্মি। হ্যাঁ, নিচেও দুটো নিয়ে নি, এরকম করে মাঝখানে এরকম ডট ডট দিয়ে দিতে পারো, যেখান থেকে আলোক রশ্মিটাকে আমরা বাঁকাবো। আমরা কি বলবো যে উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে সমান্তরাল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসে তাহলে তারা প্রতিসরণের পর, মানে লেন্স থেকে বের হওয়ার পর একটা বিন্দুতে মিলিত হয়ে যায়। এরা সবাই একটা বিন্দুতে মিলিত হয়ে যায়, এরকম একটা বিন্দু দিয়ে চলে যায়, এরা সবাই একটা বিন্দুতে চলে যায়, বিন্দুতে চলে যাবে, মানে এরা সবাই কিন্তু একটা বিন্দুতে মিলিত হচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেটা দেখা যাবে, এক্ষেত্রে আমাদের আচ্ছা এই বিন্দুতে মিলিত করার পর এই সাইডের গুলোকে তুমি আঁকতেও পারো, নাও আঁকতে পারো, তোমার ইচ্ছা। তুমি এই পর্যন্ত একেও রাখতে পারো, অনেক বইতে এই পর্যন্ত একে ছেড়ে দেয় যে এই পর্যন্ত ছেড়ে দিয়েছে। আসলে আলো তো গিয়ে এখানে থেমে থাকবে না, আলো চলে যাবে সোজা। আলোর যেমন রাস্তা, এই আলোক রশ্মি এরম যাচ্ছে তো ওরমই চলে যাবে, এই নিজে যাচ্ছে এই চলে যাবে, কিন্তু সবাই একটা বিন্দুতে মিলিত হবে। তো এই অবধি রাখতে পারো, সাইডও আঁকতে পারো, তোমার ইচ্ছা, মিলিত হচ্ছে। অবতল লেন্সের ক্ষেত্রে দেখা যায়, এরকম মাঝখানে একটা লাইন টেনে দাও, ডট ডট, যে সমান্তর এরকম করে লাইন টানো, একটা সমান্তরাল আলোক রশ্মি, এটা একটা সমান্তরাল আলোক রশ্মি, এটা একটা সমান্তরাল আলোক রশ্মি, এটা একটা সমান্তরাল আলোক রশ্মি। এরা সবাই পরস্পর সমান্তরাল প্রধান অক্ষের সঙ্গে। আমরা বলবো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল এমন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি অবতল লেন্সে পড়ে তাহলে দেখা যায় এরা কিন্তু একটা বিন্দুতে মিলিত হয় না, কিন্তু মনে হয় যে এরা প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো একটা বিন্দু থেকে হয়তো চারিদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে আলোক রশ্মিগুলো এইভাবে বেঁকে যায়, এইভাবে বেঁকে চলে যায়, আলোক রশ্মিগুলো এইভাবে বেঁকে চলে যায়। এইভাবে বেঁকে চলে যাবে। এই যে সাদা অংশটা আছে না, চেষ্টা করবে এই সাদা অংশটা কিন্তু এই আলোর বাইরে রাখার। হ্যাঁ, চলো এই ভিতরটাকে মুছে দিই, লেন্সটা আমাদের এরকম, মানে এর ভেতর দেবের এই তল দেবের করে দিও না, এটা একটু দেখে নিও। হ্যাঁ, বেশ। তাহলে আমি কি বললাম, অবতল লেন্সের ক্ষেত্রে এরকম দেখা যায় যে আলোক রশ্মি যদি সোজা যায় আর মাঝখানে যদি লেন্স রাখো আলোগুলো সাইডে বেঁকে চলে যায় এরকম। উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মি যদি পাঠানো যায় তারা এরকম করে গিয়ে মিলিত হয়। আমরা কি বলবো, উত্তল লেন্সের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দেখা যায় মনে হয় এদিক দিয়ে যদি কেউ তাকায়, এদিক দিয়ে যদি কেউ চোখ রাখে, চোখ মেলে যদি কেউ এদিক থেকে তাকায় তাহলে সে কি দেখতে পাবে, মনে হয় এই আলোগুলো চারিদিকে ছড়িয়ে আসছে, তার মানে এরা মনে হয় পেছনে কোনো একটা বিন্দু থেকে আসছে, মনে হয় এই আলোক রশ্মিগুলো পেছনে কোনো একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে। এখানে স্কেল ধরবে, এখানে ধরে টেনে দেবে, মনে হয় এরা কোনো একটা বিন্দু থেকে সাইডে ছড়িয়ে আছে, এরকম মনে হয়। কেমন
মানে মনে হয় এই বিন্দু থেকে আলোক রশ্মিটা বেরিয়ে সোজা চলে যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে, মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছে। যদি তুমি এই দিক থেকে তাকাও, যদি ওই দিক থেকে তাকাও, তাহলে তুমি ওরকম দেখতে পাবে। ঠিক, এটাকে বলা হয় অপসৃত হওয়া। কোনো একটা বিন্দু থেকে যদি আলো চারিদিকে ছড়িয়ে যায় তাকে বলি অপসৃত হওয়া। যদি চারিদিক থেকে আলোক রশ্মি এসে মিলিত হয় আমরা বলবো অভিসারী আলোক রশ্মি। এরা সমান্তরাল আলোক রশ্মি উত্তল লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে আর একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই আলোক রশ্মিকে বলা হয় অভিসারী আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মি অবতল লেন্সে ঢুকছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অপসৃত হয়ে যাচ্ছে, এই আলোক রশ্মিগুলোকে বলা হয় অপসারী আলোক রশ্মি। তাহলে যদি বলে লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে, লেন্সের ফোকাস বিন্দু কাকে বলে, মাধ্যমিকে আসার মতো একটা প্রশ্ন। আমরা বলবো এই যে একটা বিন্দুতে মিলিত হচ্ছে না, এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। এই যে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি এই বিন্দু থেকে আলো বেরোচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যে এখান থেকে হয়তো চারিদিকে বেরিয়ে যাচ্ছে, এই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। আমরা কি বলবো, আমরা সংজ্ঞাটা এইভাবে দেব যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ লেন্সের প্রধান অক্ষের যদি সমান্তরালে আসে, লেন্সের প্রধান অক্ষের যদি সমান্তরালে এসে লেন্সে যদি আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর মানে বেরোনোর সময়, ভিতর দিয়ে যাওয়ার পর বেরোনোর সময়, প্রতিসরণের পর উত্তল লেন্সের ক্ষেত্রে বলে দিতে হবে, প্রতিসরণের পর উত্তল লেন্সের ক্ষেত্রে আলোক রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয় এবং অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিসরণের পর একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় আলোর মুখ্য ফোকাস। তাহলে সমান্তরাল আলোক রশ্মি যেই বিন্দুতে মিলিত হবে উত্তল লেন্সের ক্ষেত্রে সেই বিন্দুটাকে বলবো মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। অবতল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যেই বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হবে ওই বিন্দুটাকে আমরা বলবো মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। ঠিক, তাহলে যদি বলি লেন্সের মুখ্য ফোকাস বলতে কি বোঝো, ওটাই যে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত, লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আগত একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এখানে সমান্তরাল লিখে দেবে, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, একটু বানানটা দেখে নাও, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার পর, লেন্সের মধ্যে দিয়ে প্রতিসৃত হওয়ার পর উত্তল লেন্সের ক্ষেত্রে একটি বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের উপর অবস্থিত, প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দুতে মিলিত হয়, অথবা অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অবতল লেন্সের ক্ষেত্রে একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুকে আমরা বলবো অবতল লেন্সের মুখ্য ফোকাস। আচ্ছা, মুখ্য ফোকাস থেকে আলোক কেন্দ্রের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, এটা হয়ে যাচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলি ফোকাস দূরত্ব, আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব, এগুলো হয়ে যাচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, এবার শোনো, এখানে একটা প্রশ্ন আসবে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলে, অবতল লেন্সকে অপসারী লেন্স কেন বলে, অপসারী লেন্স কাকে বলে, অপসারণ নয়, অপসারী লেন্স কেন বলে। আমরা বলবো যে উত্তল লেন্সের ওপরে যদি সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে তাহলে সেই সমান্তরাল আলোক রশ্মি অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত হয়, মানে চারিদিক থেকে এসে মিলিত হয়ে যায়, এটাকে বলে অভিসারী আলোক রশ্মি, এদেরকে বলে সমান্তরাল আলোক রশ্মি। আর কোনো একটা বিন্দু থেকে যদি আলো চারিদিকে ছড়ায় এটাকে বলে অপসারী আলোক রশ্মি। তাহলে উত্তল লেন্স কি করে, সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী আলোক রশ্মিতে পরিণত করে, এই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। অবতল লেন্স কি করে, সমান্তরাল আলোক রশ্মিকে অপসারী আলোক রশ্মিতে, অপসারী চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, অপসারী আলোক রশ্মিতে পরিণত করে, তাই এটাকে আমরা কি বলবো, অপসারী লেন্স। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার পরীক্ষা জিজ্ঞেস করতে পারে যে উত্তল লেন্স অভিসারী ক্রিয়া কিভাবে দেখায়, মানে কিভাবে এরম কেন হচ্ছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্সের মতো আচরণ কেন করে, অবতল লেন্স কেন অপসারী ক্রিয়া দেখাচ্ছে, মানে আলোগুলোকে দূরে কেন ছড়াচ্ছে, এটা কিন্তু জিজ্ঞেস করবে যে উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো, মাধ্যমিকে এসেছে, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে আলোগুলো এসে কেন এরম বেঁকে যাচ্ছে, মানে অভিসারী আলোক রশ্মি কেন হয়ে যাচ্ছে, কেন তারা এরম করে এসে মিলিত হচ্ছে, এই কারণটা তোমাকে বলতে হবে, অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের বলতে হবে এটা যে সমান্তরাল আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর চারিদিকে কেন ছড়িয়ে যাচ্ছে, এরকম কেন হচ্ছে, এই জিনিসটার ব্যাখ্যা আমরা এইভাবে দেবো, ভালো করে শোনো। আমরা জানি এটা যদি আমার প্রিজম হয় আর এই প্রিজমের মধ্যে যদি কোনো আলো প্রবেশ করে, তাহলে আলোক রশ্মি কি হয়ে যায়, তুমি বলো দাদা ভূমির দিকে বেঁকে যায়, আমি বলবো হ্যাঁ ভূমির দিকে বেঁকে যায়, ঠিক। আচ্ছা, প্রিজমটাই যদি উল্টানো থাকে, আমি বললাম প্রিজমটা যদি উল্টো থাকে, তুমি বলবে এটা প্রিজমের ভূমি, তাহলে আমার যদি আলোক রশ্মি আসে সে আলোক রশ্মি ভূমির দিকে বেঁকে যাবে, মানে উপর দিকে বেঁকে যাবে। হ্যাঁ, আমাদের যে লেন্স আছে উত্তল লেন্স, এই উত্তল লেন্সকে যদি আমরা ছোট ছোট করে টুকরো করে দিই,
তাহলে এই ছোট টুকরোটা দেখো একটা প্রিজমের মতো, নিচের এই টুকরোটা একটা প্রিজমের মতো, কিন্তু তার মাথা মনে হচ্ছে কেটে দিয়েছে, এরকম আছে তাই না, মানে বাড়তি অংশটুকুটা নেই, মনে হচ্ছে কেটে দিয়েছে। হ্যাঁ, তাহলে প্রিজমকে যদি অনেকগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে আমরা ভেঙে নিই, তাহলে এই প্রত্যেকটা টুকরো দেখো কিসের মতো আচরণ করবে, প্রিজমের মতো আচরণ করবে। প্রত্যেকটা টুকরো আমাদের প্রিজমের মতো আচরণ করবে। এই টুকরোটাও প্রিজমের মতোই, একটু মাথার অংশ নেই, কেটে দেওয়া হয়েছে, কিন্তু এটা গোটা প্রিজম। হ্যাঁ, তো প্রত্যেকটা অংশ কিন্তু প্রিজমের মতো কাজ করবে। ঠিক, তাহলে আমরা এরকম বলবো যে একটা উত্তল লেন্সকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে ভেঙে নেওয়া হলো, এবং এক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা টুকরো প্রিজমের মতো আচরণ করে, এবং ওই প্রিজমের ভূমিগুলো প্রধান অক্ষের দিকে থাকে। মানে এর ভূমিটা দেখো কোন দিকে আছে, মাথা উপর দিকে, ভূমিটা প্রধান অক্ষের দিকে, মাঝখানে প্রধান অক্ষ দেখো, হ্যাঁ প্রধান অক্ষ, এর ভূমিটাও প্রধান অক্ষের দিকে, এর ভূমিটাও প্রধান অক্ষের দিকে। নিচের দিকে যে প্রিজম আছে তাদের ভূমিটাও প্রধান অক্ষের দিকেই আছে, মাথা নিচের দিকে আছে। এই প্রিজমটারও ভূমি প্রধান অক্ষের দিকে, মাথা নিচের দিকে, এরও ভূমি প্রধান অক্ষের দিকে। হ্যাঁ, আমরা জানি আলোকরশ্মি প্রিজমে প্রবেশ করলে আলোকরশ্মি ভূমির দিকে বেঁকে যায়। হ্যাঁ, তাই এর ফলে যেহেতু প্রত্যেকটা টুকরো টুকরো প্রিজমের বা প্রত্যেকটা টুকরোর প্রিজমের ভূমিগুলো যেহেতু প্রধান অক্ষের দিকে আছে, হ্যাঁ, তাই আলোকরশ্মি যখনই এই প্রিজমগুলোতে প্রবেশ করে তখন তারা ভূমির দিকে বেঁকে যায়, মানে প্রধান অক্ষের দিকে বেঁকে যায়, আর একটা বিন্দুতে মিলিত হয়, যার ফলে সমান্তরাল আলোকরশ্মি অভিসারী আলোকরশ্মিতে পরিণত হয়। যা কথা বললাম ওটাই লেখা রয়েছে, ভিডিওটাকে পজ করো এবং লেখাটাকে একবার পড়ে নাও। আমি পরের প্রশ্নটার দিকে একবার যাই। আচ্ছা, অবতল লেন্সের ক্ষেত্রে কি, আমরা এটাই বলবো যে অবতল লেন্সকে অসংখ্য ছোট ছোট টুকরোতে ভেঙে নেওয়া হলো। কি বলবো, আমরা বলবো অবতল লেন্সকে অসংখ্য ছোট ছোট খণ্ডিত প্রিজম, মানে টুকরো প্রিজম, টুকরো টুকরো প্রিজমের সমষ্টি হিসেবে ধরে নিলাম। যে মনে করলাম অবতল লেন্সটা অনেকগুলো ছোট ছোট প্রিজমের সমষ্টি, অনেকগুলো ছোট ছোট প্রিজম দিয়ে এটা তৈরি হচ্ছে। দেখো লেন্সকে কেটে দিলাম, তার মনে হচ্ছে এগুলো একটা প্রিজমের অংশ, তাই না, এরকম প্রিজমটা বাড়তি ছিল, কিন্তু মাথাটা কেটে দেওয়া হয়েছে তাই এরকম হয়ে গেছে। এই মাঝের অংশটাকে দেখতে এইরকম, আমি বলবো এটা প্রিজম, তুমি বলবে হ্যাঁ দাদা এটা এইরকম হলে প্রিজম, প্রিজমের মাথাকেও এরকম করে ছেড়ে দিয়েছে, তাই না। হ্যাঁ, মানে প্রিজমেরই টুকরো এটা বলতে পারি। ঠিক, তো আমরা এটাই বলবো যে একটা অবতল লেন্সকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোতে ভেঙে নেওয়া হলো, এবং ওই প্রত্যেকটা টুকরোকে ওই প্রত্যেকটা টুকরো প্রিজমের মতো বলা চলে। হ্যাঁ, এক্ষেত্রে প্রত্যেকটা প্রিজমের যে ভূমি আছে, ভূমি প্রধান অক্ষ থেকে দূরে থাকে বা প্রধান অক্ষের বিপরীত দিকে থাকে, মানে ভূমিগুলো প্রান্তের দিকে থাকে, প্রধান অক্ষের দিকে থাকে না, মাথাটা নিচের দিকে থাকে, মাথাটা নিচের দিকে, প্রিজমের মাথা নিচের দিকে, কিন্তু ভূমিটা দেখো প্রান্তের দিকে। ভূমিটা কি আছে, প্রধান অক্ষের দিকে আছে, প্রান্তের দিকে আছে। আগেরটাতে দেখো এই প্রিজমের ভূমি কোথায়, প্রান্তের দিকে না প্রধান অক্ষের নিচে, প্রধান অক্ষের দিকে। এই প্রিজমের ভূমি কোন দিকে, প্রান্তের দিকে। তুমি বলো না ভূমি তো প্রধান অক্ষের দিকে আছে, তাহলে ভূমি যেহেতু প্রধান অক্ষের দিকে তাই আলোগুলো প্রধান অক্ষের দিকে বেঁকে গেল, ভূমির দিকে বাঁকে, সোজা আলো গেল। বলবে আমি তো ভূমির দিকেই বাঁকবো, ভূমি নিচের দিকে আছে প্রধান অক্ষের দিকে, তাহলে আমিও প্রধান অক্ষের দিকেই বাঁকবো, এই জন্য এটা হচ্ছিল। কিন্তু এখানে প্রত্যেকটা প্রিজমের ভূমি দেখো প্রান্তের দিকে আছে, মাথাটা প্রধান অক্ষের দিকে, মাথা প্রধান অক্ষের দিকে, কিন্তু ভূমি প্রান্তের দিকে, ভূমি আছে প্রান্তের দিকে, এগুলো হচ্ছে প্রান্ত। এই প্রিজমের ক্ষেত্রেও দেখো এই প্রিজমটা কিছুটা এইরকম হবে, মাথাটা নেই, ঠিক আছে, কিন্তু এর মাথাটা প্রধান অক্ষের দিকে, কিন্তু ভূমি প্রান্তের দিকে। তাহলে আমরা বলবো অবতল লেন্সকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রিজমের সমষ্টি হিসেবে কল্পনা করা হলো, এবং ওই প্রত্যেকটা প্রিজমের ভূমিগুলো প্রান্তের দিকে থাকে। আর আমরা জানি আলোকরশ্মি প্রিজমে প্রবেশ করলে ভূমির দিকে বেঁকে যায়, যেহেতু ভূমিগুলো প্রান্তের দিকে আছে তাই আলোকরশ্মি প্রবেশ করে সেগুলো প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে, আলোকরশ্মি প্রবেশ করে সেগুলো প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে, আলোকরশ্মি প্রবেশ করে ভূমির দিকে বাঁকে, ভূমি প্রান্তের দিকে আছে, ভূমি প্রধান অক্ষের দিকে নেই, তাই আলোকরশ্মি প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে, আলোকরশ্মি এইভাবে গিয়ে এইভাবে বেঁকে যাচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে বেঁকে যাচ্ছে, প্রান্তের দিকে বেঁকে যাচ্ছে, যার ফলে সমান্তরাল আলোকরশ্মি অপসারী আলোকরশ্মিতে পরিণত হয়ে যাচ্ছে। এই কথাটা নিজের ভাষায় 3-4 লাইন বললেই হয়ে যাবে, ছবিটা ঠিকঠাক আঁকবে, তাহলে 2-এ 2। চলো এটা 2 নাম্বারই দেবে, বেশি কিছু বলতে হবে না, কিন্তু বোঝাতে পারলেই হলো। চলে আসো, এগুলো বলে দিয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট কোশ্চেনের জন্য। এখানে কি বলেছে দেখো, বলছে উত্তল লেন্স কখন অপসারী ক্রিয়া দেখায়, বা উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করে, উত্তল লেন্স কখন অবতল লেন্সের মতো আচরণ করে, বা উত্তল লেন্স কখন অপসারী ক্রিয়া দেখায়। অপসারী ক্রিয়া মানে উত্তল লেন্সের উপর সমান্তরাল আলোকরশ্মি এসে পড়বে, সাধারণত কি হয়, অভিসারী আলোকরশ্মিতে পরিণত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু কখন এইটা হবে না, মানে কখন উত্তল লেন্স অপসারী ক্রিয়া দেখাবে, মানে উত্তল লেন্সের মধ্যে সোজা আলো ঢুকবে আর তারা চারিদিকে ছড়িয়ে যাবে। তো
তুমি বলবে এটা তো উত্তল লেন্সের ক্ষেত্রে হয় না, এটা তো অবতল লেন্সের ক্ষেত্রে হয়, এটা তো উত্তল লেন্সের ক্ষেত্রে হয় না, এরকম তো অবতল লেন্সের ক্ষেত্রে হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে এইরকম হয়, এই যে এরকম হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে কখন ওরকম হবে এটা জিজ্ঞেস করে পরীক্ষায়, যে এই যে আলোক রশ্মি সোজা এসে অপসারী হয়ে যাচ্ছে, সাইডে সরিয়ে যাচ্ছে, এটা তো অবতল লেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে কখন হতে পারে, কখন উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে, বা কখন উত্তল লেন্সের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি অপসারী হয়ে যাবে, কখন উত্তল লেন্স অপসারী ক্রিয়া দেখাবে, এটাও জিজ্ঞেস করতে পারে, উত্তর একই হবে। আবার এটাও জিজ্ঞেস করতে পারে কখন অবতল লেন্স, এটা অবতল লেন্স, অবতল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে, অবতল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে তাহলে কেমন হওয়ার কথা, তুমি বলবে অবতল লেন্স তো অপসারী ক্রিয়া দেখায়, মানে এরকম সাইডে ছড়িয়ে যাবে, কিন্তু এরকম হবে না। কখন এরকম করবে না, কখন অবতল লেন্স অভিসারী আলোক ক্রিয়া দেখাবে, মানে অবতল লেন্সের ক্ষেত্রে সবাই একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে। তুমি বলবে এটা তো উত্তল লেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু অবতল লেন্স এরকম কেন করছে, তার মানে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করছে। তুমি বলবে হ্যাঁ, তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে অবতল লেন্স কখন উত্তল লেন্সের মতো আচরণ করে, বা অবতল লেন্স কখন অভিসারী ক্রিয়া দেখায়, অবতল লেন্স কখন অভিসারী ক্রিয়া দেখায়, অবতল লেন্স কখন সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছে পরিণত করে, কখন। তুমি বলবে ভালো করে শোনো, নর্মালি তো এটা ঘটে না, কেন ঘটে না, কারণ নর্মালি লেন্স আমরা যেগুলো নিই সেগুলো কাচের তৈরি হয়, আর লেন্সের বাইরে কি থাকে, তুমি বলবে লেন্সের বাইরে বাতাস থাকে, আমি বললাম হ্যাঁ, তার মানে লেন্সের প্রতিসারাঙ্ক বেশি, বায়ুর প্রতিসারাঙ্ক কম, মানে লেন্সের বাইরে যারা আছে তারা লঘু মাধ্যম, তাদের প্রতিসারাঙ্ক কম, সাধারণত এটা হয়, তো সেক্ষেত্রে আমাদের এটা দেখা যাবে। তাহলে শোনো, এটা কখন দেখা যায়, যখন লেন্সটা হবে ঘন মাধ্যম, মানে লেন্সের প্রতিসারাঙ্ক বেশি, আর লেন্সের পারিপার্শ্বিক পরিবেশ হয়ে যাবে লঘু মাধ্যম। আমরা বলবো পারিপার্শ্বিক মাধ্যমের সাপেক্ষে লেন্সটা যদি ঘন মাধ্যম হয় তাহলে উত্তল লেন্স অভিসারী ক্রিয়া দেখাবে, কাচ ঘন মাধ্যম বাতাস একদম এটাই দেখাবে। লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, ঘন মাধ্যম মানে প্রতিসরাঙ্ক বলতে পারি, ঘন পাতলা লঘু এগুলো প্রতিসরাঙ্কতে বোঝানো হয়, তো আমরা এরকম বলতে পারি যে লেন্সটা যদি তার আশেপাশের মাধ্যমের থেকে ঘন মাধ্যম হয়, বা লেন্সের প্রতিসরাঙ্ক যদি তার আশেপাশের প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, প্রতিসরাঙ্ক বেশি মানে ঘন মাধ্যম, তাহলে এই লেন্স অবতল লেন্স অপসারী ক্রিয়া দেখাবে। কিন্তু যদি ঘটনাটা উল্টে যায়, কখনো এমন হয়ে গেল যে লেন্সটাই লঘু মাধ্যম হয়ে গেল, লেন্সটাই ধরো লঘু মাধ্যম, হয়তো হাওয়ার লেন্স, আর হাওয়ার লেন্সের চারিদিকে ধরো জল আছে, মানে বাইরেই যদি ঘন মাধ্যম থাকে, যেমন পুকুরের জলের মধ্যে একটা বায়ুর বুদবুদ আছে, পুকুরের জলের মধ্যে একটা বায়ুর বুদবুদ আছে, দেখতে কিরকম লেন্স, এটা তুমি বলবে এটা গোল গোল লেন্স, তার মানে এটা উত্তল লেন্স, গলীয় তলে এরকম ফোলা ফোলা রয়েছে, তাহলে এটা উত্তল লেন্স। তাহলে জলের ভেতরে যে বায়ুর বুদবুদ হয় এটা দেখতে উত্তল লেন্সের মতো, কিন্তু বায়ুর বুদবুদটা কি দিয়ে তৈরি, তুমি বলবে বায়ু দিয়ে তৈরি, আমি বললাম বায়ু কি লঘু মাধ্যম, তুমি বলবে হ্যাঁ। বাইরে কি ঘন মাধ্যম, তুমি বলবে হ্যাঁ জল ঘন মাধ্যম। ঠিক, তাহলে যদি কখনো এমন দেখা যায় যে লেন্সের প্রতিসরাঙ্ক তার পারিপার্শ্বিক মাধ্যমের থেকে যদি কম হয়ে যায়, অর্থাৎ লেন্সটাই যদি লঘু মাধ্যমের হয় আর আশেপাশে যদি ঘন মাধ্যম থাকে, উল্টো ঘটনা হয়ে গেল, তখন এই উত্তল লেন্স কিন্তু অপসারী ক্রিয়া দেখাবে, মানে এই উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে। এই বায়ুর বুদবুদে যদি সমান্তরাল আলোক রশ্মি ঢোকে তারা কিন্তু মিলিত হবে না, তারা চারিদিকে ছড়িয়ে যাবে, এইরকম দেখা যাবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, কখন উত্তল লেন্স অপসারী ক্রিয়া দেখাবে, আমরা বলবো দুভাবে বলতে পারি। সব থেকে ভালো বিশুদ্ধ ভাষা এটা, যে উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক যদি লঘু মানে কম, তাহলে উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক যদি তার পারিপার্শ্বিক মাধ্যমের থেকে কম হয় তখন উত্তল লেন্স এরকম দেখাবে। অবতল লেন্সের ক্ষেত্রে জিজ্ঞেস করলে কি, যে অবতল লেন্সের প্রতিসরাঙ্ক যদি তার মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে, এটা মাধ্যমের প্রতিসরাঙ্ক আর এটা লেন্সের প্রতিসরাঙ্ক, তাহলে অবতল লেন্সের প্রতিসরাঙ্ক যদি মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে কম হয়, এটাই যদি কম হয়, মাধ্যমটারই প্রতিসরাঙ্ক বেশি, তখন কিন্তু এইরকম ঘটনা দেখাবে। তাহলে এটা উল্টো কেস, যে লেন্সটাই লঘু মাধ্যম, লেন্সটাই হাওয়া দিয়ে তৈরি আর বাইরের জল ঘন মাধ্যম, তখন এরকম উল্টো ঘটনা দেখা যাবে। চলে আসো, এটা শর্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এরকম মাধ্যমিক এরকম ছবি আঁকতে বলতে পারি, যে উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি যদি আপতিত হয়, তাহলে আমি বলেছিলাম মাঝখানে আগে একটা এরকম ডট ডট লাইন টেনে দেবে, তো সব আলোক রশ্মি এখানে ওই ডট ডট লাইন অব্দি এনে ছাড়বে। বলছে উত্তল লেন্সের ক্ষেত্রে যদি আপতিত হয় তাহলে রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির ছবি আঁকো, আলোক রশ্মিগুলো কেমন ভাবে প্রতিষ্ঠিত হবে তার ছবি আঁকতে বলে, ছবি এঁকে দেবে, যে উত্তল লেন্সের ক্ষেত্রে এরকম। এটা মাধ্যমিকে জিজ্ঞেস করে ফেলছে, তোমাদের অবতল যা জানতে চাইতে পারে, তাহলে অবতলটা তোমরা আঁকবে।
যখনই আলো অধ্যায়ের ছবি আঁকবো তীর চিহ্ন না দিলে হাফ নম্বর কেটে নেবে। তো তীর চিহ্ন আমাদেরকে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, বারবার করে বলছি। আর বলবে ফোকাস, তো এটা আমাদের ফোকাস হয়ে যাচ্ছে। অবতল লেন্সের ক্ষেত্রে এই ছবিটা হয়ে যাবে, অবতল লেন্সের ক্ষেত্রে এই ছবিটা আঁকবে, এই ছবি এটা হয়ে যাবে ফোকাস, এই ছবিটা আঁকতে হবে অবতল লেন্সে। উত্তরে তো এটা এঁকে দিয়েছো। আজ এই খাতাম, আমার মনে হয় লেন্স খতম হয়ে গেছে। লেন্সের ফোকাস তল কাকে বলে? আমরা বলবো এটা লেন্সের ফোকাস বিন্দু। হ্যাঁ, কোন লেন্সের যে প্রধান অক্ষ হয় সেই প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি আমরা একটা তল কল্পনা করি, আর ওই তলটা যদি ফোকাস বিন্দু দিয়ে যায়, তাহলে ওই তলকে বলবো ফোকাস তল। আমরা কি বলবো? কোন লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে এবং ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে আমরা যদি একটা তল কল্পনা করি, তাহলে এই তলটাকে বলবো ফোকাস তল। হয়ে গেল, আর কিছু নেই। ফোকাস দূরত্ব এগুলো বলে দিয়েছি আমি সব, সাবকেও যে বল দিয়া জি। আচ্ছা, মাধ্যমিকে এটা আসার মতো প্রশ্ন। কোন বছর আসবে আমি জানি না, আমি বলতে পারবো না যে এই বছরই আসবে, কিন্তু মাধ্যমিকে আসবে। এটা কি প্রশ্ন? বলবে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 2 নম্বরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। কি কি বিষয়ের উপর নির্ভর করে? আচ্ছা, একটা লেন্সের ধরো এরকম পাতলা লেন্স, মানে ধরো বক্রতা ব্যাসার্ধ বড়। লেন্সের বক্রতা ব্যাসার্ধ যদি অনেক বড় হয়ে যায়, তাহলে তুমি জানো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক করলেই ফোকাস দূরত্ব হয়ে যাবে। তাহলে বক্রতা ব্যাসার্ধ যত বেশি হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা তত বেশি হবে। একটা লেন্স এরকম গোলমাটল লেন্স, এরকম গোলমাটল লেন্স, আমি যদি বলি বক্রতা ব্যাসার্ধ কতটা, তুমি বলে এই যে বক্রতা ব্যাসার্ধ এতটা, তুমি বলে বক্রতা ব্যাসার্ধ তো এই যে এতটা, তাহলে ফোকাস দৈর্ঘ্য কতটা হয়ে যাবে? তার অর্ধেক, বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দৈর্ঘ্য ছোট হয়ে যাবে। তাহলে কোনো লেন্সের যদি বক্রতা ব্যাসার্ধ বেশি হয়ে যায়, তাহলে ফোকাস দৈর্ঘ্য তো বড় হবে। তাহলে দুটো গোলীয় তল, লেন্সের যে গোলীয় তল আছে তার যদি বক্রতা ব্যাসার্ধ বেশি হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য বেশি হবে। যদি বক্রতা ব্যাসার্ধটাই ছোট হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কম হবে। আবার আলোর বর্ণের উপর নির্ভর করে ফোকাস দৈর্ঘ্য কেমন। আবার মাধ্যমের সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্কের উপরও নির্ভর করে। এখান থেকে কিছু কথা লেখা রয়েছে। আচ্ছা, লেন্সের ক্ষেত্রে আমরা ফোকাস বিন্দু পড়লাম, যে লেন্সের ক্ষেত্রে মুখ্য ফোকাস কাকে বলে, কিন্তু আমরা যে সংজ্ঞাটা পড়েছি লেন্সের মুখ্য ফোকাস, সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। শোনো, লেন্সের ক্ষেত্রে যেহেতু দুই দিকে দুটো মাধ্যম থাকতে পারে, মানে দুই দিক থেকে আলো ঢুকতে পারে লেন্সের ক্ষেত্রে যেহেতু আলো দুই দিক থেকে ঢুকতে পারে, কেমন, বা এই ক্ষেত্রে দুটো ঘটনা দেখা যেতে পারে, আমরা বলবো সেই দুটো ঘটনা। তো লেন্সের ক্ষেত্রে দুটো ফোকাস বিন্দু দেখা যায়, দুটো তল আছে তো দুটো বিন্দু পাবোই, দুটো বক্রতা কেন্দ্র, দুটো ফোকাস পাবো। তো লেন্সের ক্ষেত্রে ভালো করে শোনো, দ্বিতীয় মুখ্য ফোকাসকেই বলা হয় মুখ্য ফোকাস। যদি বলে দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে, তাহলে মুখ্য ফোকাসের যে সংজ্ঞা পড়েছে সেটাই, যে সমান্তরাল আলোক রশ্মি লেন্স দ্বারা প্রতিসরণের পর যেই বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা উত্তল লেন্সের মুখ্য ফোকাস। দ্বিতীয় মুখ্য ফোকাসকেই মুখ্য ফোকাস বলে। হ্যাঁ, যদি বলে অবতল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে, অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলে, ওই একই, যে সমান্তরাল আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, মানে ওরা যেই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, সেই বিন্দুকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস। আর একটা যেটা প্রথম মুখ্য ফোকাস, তার ডেফিনেশনটা আলাদা। প্রথম মুখ্য ফোকাস এইরকম, এটা একটা উত্তল লেন্স আছে, ভালো করে শোনো, বুঝিয়ে দিচ্ছি। যদি সমান্তরাল আলোক রশ্মি, এটা প্রধান অক্ষ, সমান্তরাল আলোক রশ্মি যদি এর উপর পড়ে, হ্যাঁ, তাহলে কি হয়, তারা একটা বিন্দুতে মিলিত হয়, যেই বিন্দুতে মিলিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস বা শুধু মুখ্য ফোকাস। কিন্তু লেন্সের ক্ষেত্রে আবার এরকমও দেখা যায় যে আলো তো সবসময় ভাইস ভার্সা নিয়ম মেনে চলে, যে এই দিক দিয়ে যদি আলো আসে তাহলে এই দিক দিয়ে চলে যাবে, আলোকে আমি যদি এই দিক দিয়ে পাঠাই তাহলে আলো ওই দিক দিয়ে চলে যাবে। মানে লেন্সের ক্ষেত্রে দেখা যায় যে যদি ফোকাস বিন্দু থেকে, মানে একটা বিন্দু থেকে যদি এরকম করে বার করে দাও আলোকে, তো এরকম করে গিয়ে আবার সমান্তরাল হয়ে যাবে, উল্টো ঘটনাও দেখা যায়। এরকম যে এর উপরে একটা বিন্দু পাওয়া যায় যেটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস, এই বিন্দু থেকে যদি আলোক রশ্মি এর উপর গিয়ে পড়ে, বিন্দু থেকে আলোক রশ্মি গিয়ে পড়ছে মানে কি, অপসারী আলোক রশ্মি। হ্যাঁ, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে বা কোনো একটা উত্তল লেন্সের ক্ষেত্রে যেই বিন্দু থেকে আলোক রশ্মি লেন্সের ওপর আপতিত হয়ে প্রতিসরণের পর সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত হয়, সেই বিন্দুকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। মানে প্রথম মুখ্য ফোকাসের ভেতর দিয়ে যদি আলো যায় তারা সমান্তরাল হয়ে যাবে, এটাকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। আর যদি সমান্তরালে আসে তাহলে যে বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। হ্যাঁ, দেখো প্রথম মুখ্য ফোকাস বাম দিকে আছে, হ্যাঁ, দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে থাকবে, দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে, প্রথম মুখ্য ফোকাস এই দিকে। কিন্তু অবতল লেন্সের ক্ষেত্রে সেটা আলাদা, এটা একটু মাথায় রাখতে হবে। কেমন, অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়ে যায়, অবতল লেন্সের ক্ষেত্রে এটা আলাদা হয়ে যায়, যে অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাসটাই ডান দিকে আছে, যে যেই বিন্দুর দিকে
অভিসারী আলোক রশ্মি গুচ্ছ যেই বিন্দুর দিকে, এই বিন্দুর দিকে আলোক রশ্মিগুলো যাচ্ছে কিন্তু যেতে পারবে না, মাঝখানে লেন্স আছে। তো যেই বিন্দুর দিকে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, এই আলোক রশ্মিগুলো ওই বিন্দুর দিকে যাচ্ছে, মাঝখানে লেন্স থাকার কারণে তারা সমান্তরাল হয়ে যাচ্ছে। আমরা কি বলবো? যেই বিন্দু অভিমুখী আলোক রশ্মি অবতল লেন্স দ্বারা প্রতিসরণের পর সমান্তরাল আলোতে পরিণত হয় সেই বিন্দুকে বলা হয় প্রথম মুখ্য ফোকাস। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কাকে বলবো? যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিসরণের পর যেই বিন্দু থেকে অপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে সেই বিন্দুটাকে বলা হয় দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাস বাম দিকে থাকবে, প্রথম মুখ্য ফোকাস ডান দিকে থাকবে। অনেক টেক্সট বইয়ে ভুল থাকে, এটা একটু দেখে নিও। চলে আসো, ছবি দুটো আমি এঁকে দিয়েছি। চলো এবার এখান থেকে শর্ট কোশ্চেন কিছু জিজ্ঞেস করবে। মনে রাখবে, লাল আলোর জন্য লেন্সের ফোকাস দূরত্ব বেশি হয়, লাল আলোর জন্য লেন্সের ফোকাস দূরত্ব বেশি হয়। এটা তোমার লেন্স, বুঝিয়ে দিচ্ছি, দেখো বুঝিয়ে দিচ্ছি। যদি লাল আলো গিয়ে পড়ে, লাল আলো বলবে আমি বেশি বাঁকবো না, লাল আলো কম বাঁকে, তো লাল আলো অল্প বাঁকবে, লাল আলো অল্প বাঁকবে। অল্প বাঁকবে মানে কি? দূরে গিয়ে মিলিত হবে। হ্যাঁ, তাহলে লাল আলোর জন্য ফোকাস দূরত্ব কোনটা? তুমি বলবে লাল আলোর জন্য ফোকাস বিন্দু এটা হয়ে যাচ্ছে, ফোকাস দূরত্ব এতটা বেশি। যদি বেগুনি আলো যায়, বেগুনি আলো বলবে হাম তো জ্যাদা, বেগুনি আলো বেশি বেঁকে যায়, তাহলে আলো সোজা না গিয়ে বেশি বেঁকে যাবে। বেগুনি আলো বেশি বেঁকে যাবে, বেশি বেঁকে যায়, আমরা জানি বেগুনি আলো বেশি বেঁকে যায়। তাহলে বেগুনি আলোর জন্য ফোকাস বিন্দু এইটা। তাহলে আলাদা আলাদা বর্ণের জন্য ফোকাস দূরত্ব আলাদা হয়ে যাচ্ছে। এই জন্যই তো পড়েছিলাম বলি যে লেন্সের ফোকাস দূরত্ব আলোর বর্ণের উপর নির্ভর করে। লাল আলো অল্প বাঁকে, তো লাল আলোর জন্য ফোকাস দূরত্ব অনেক দূরে। বেগুনি আলো বেশি বেঁকে যায়, ফোকাস দূরত্ব অনেক কাছে। এটা আমাদের হয়ে যাচ্ছে, হয়ে গেল এইটা। হলুদ আলোর জন্য মাঝামাঝি হবে, হলুদ আলোর জন্য মাঝামাঝি। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? যদি বলে কোন আলোর জন্য ফোকাস দূরত্ব সব থেকে বেশি, লাল বর্ণের আলোর জন্য ফোকাস দূরত্ব বেশি, কারণ লাল বর্ণ কম বাঁকে, তার মানে দূরে গিয়ে টাচ হবে। বেগুনি বর্ণের জন্য ফোকাস দূরত্ব কম, বেগুনি আলো কাছে বেশি বেঁকে যাচ্ছে, বেশি বাঁকার কারণে এর দেখো ফোকাস দূরত্ব দেখো এতটা। আর লাল আলোর জন্য ফোকাস দূরত্ব এত বড়, তাই না? এত বড়। হলুদ আলোর এতটা, বেগুনি আলোর এতটা। ঠিক, তাহলে কার জন্য ফোকাস দূরত্ব বেশি কম হয় সেটা দেখে নেবে। হ্যাঁ, লেন্সের দুই দিকে যদি একই মাধ্যম থাকে তাহলে দুই দিকেই ফোকাস দূরত্ব একই হবে। কেমন? কিন্তু দুই দিকে যদি আলাদা আলাদা মাধ্যম থাকে তাহলে দুই দিকে কিন্তু ফোকাস দূরত্ব আলাদা হয়ে যাবে আমাদের। এটা একটু দেখে নেবে। হ্যাঁ, আর গোলীয় দর্পণের ক্ষেত্রে একটাই তল থাকে, একটাই ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে দুটো তল, দুটো। লেন্সের গৌণ ফোকাস কি? গৌণ ফোকাস দরকার নেই পড়ার, পড়িয়ে দেবো কি? ছবিগুলো আমরা এঁকে নিয়েছি অলরেডি, এই চ্যানেলে দেখবে, প্লে লিস্টে চলে যাবে, একটা ওয়ান শট বলে প্লে লিস্ট আছে, বা ভিডিওতে দেখবে শেষের দিকে একটা ভিডিও দিয়েছি যে লেন্সের ক্ষেত্রে ছবিগুলো কি কি আঁকতে হবে, সব ছবি আঁকা শিখিয়েছি। ছবি থেকে কি কি প্রশ্ন করতে পারে সব করানো আছে, তো ছবি আঁকার ওই ক্লাসটা করে নেবে। গৌণ ফোকাস কিছুই না, আমি বলে দিচ্ছি একটু শর্টকাটে, এগুলো মাধ্যমিকে জিজ্ঞেস করবে না, তবু আমি বলে দিচ্ছি। যদি লেন্সের ওপরে সমান্তরাল আলোক রশ্মি এসে পড়ে তাহলে তারা প্রধান অক্ষের ওপরে একটা বিন্দুতে মিলিত হবে। কখন এটা হবে বলো তো? যখন আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে থাকবে। কিন্তু আলোক রশ্মিগুলো যদি বাঁকাভাবে আসে, মানে আলোক রশ্মিগুলো সমান্তরাল থাকবে, আলোক রশ্মিগুলো সমান্তরাল, এখান থেকে একটা আলোক রশ্মি আসলো, সে সমান্তরাল, ধরো এইভাবে দেখাই, এখান থেকে একটা আলোক রশ্মি আসলো, আর আমাদের ছবি আঁকিনি নাকি, এখান থেকে একটা আলোক রশ্মি ধরো গেল, এরকম গেল, ঠিক। মানে এই আলোক রশ্মি দুটো পরস্পর সমান্তরাল, কিন্তু তারা প্রধান অক্ষের সমান্তরাল না। প্রধান অক্ষের সমান্তরালে গেলে ফোকাস বিন্দুতে মিলিত হবে। কিন্তু ধরো এটা আমাদের ফোকাস বিন্দু, ধরো এটা ফোকাস বিন্দু, এটা ফোকাস বিন্দু, হ্যাঁ। আর এই ফোকাস বিন্দু থেকে তুমি যদি একটা তল কল্পনা করো, এরকম একটা তল কল্পনা করো লম্বভাবে, তাহলে এটা হয়ে যাবে ফোকাস তল, এটা হয়ে যাবে ফোকাস তল, একটু আগে পড়লাম, এটা হয়ে যাবে ফোকাস তল। যে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে তল কল্পনা করি সেটাকে ফোকাস তল আমরা বলি। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা বলি ফোকাস তল। কিন্তু এবার শোনো, গৌণ ফোকাস কাকে বলে? সমান্তরাল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে একটু বাঁকাভাবে, একটু আনতভাবে এসে পড়ে, তাহলে এই আলোক রশ্মি ফোকাস তলের ওপরে, এই আলোক রশ্মি ফোকাস তলের ওপরে যে বিন্দুতে মিলিত হয়, ফোকাস তলের ওপরে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। তাহলে এই আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে ওই বিন্দুটা ফোকাস বিন্দুতে মিলিত হবে। কিন্তু আলোক রশ্মি যদি একটু বাঁকাভাবে পড়ে ওরা ফোকাস তলের ওপর মিলিত হবে, ফোকাস বিন্দুতে মিলিত হবে না। ওই ফোকাস তলের ওপর অবস্থিত ওই বিন্দুকে গৌণ ফোকাস বলে। মনে রাখবে, আলোক রশ্মিকে যদি তুমি আরো বেশি বাঁকাও তাহলে এটা আরো নিচে নামবে, আলোক রশ্মি যদি নিচের দিকে আরো বেশি বাঁকিয়ে দাও তাহলে উপরে চলে যাবে। মানে গৌণ ফোকাস বিন্দু অনেকগুলো হতে পারে,
এই তলের উপরে তো অনেকগুলো বিন্দু হতে পারে, অসংখ্য হতে পারে, এই জন্য বলা হয় গৌণ ফোকাসের সংখ্যা অসীম বা অসংখ্য। যদি বলে গৌণ ফোকাসের সংখ্যা কয়টা, তুমি বলবে অসংখ্য। চলে আসো, এগুলো ছবি আমরা করে নিয়েছি, ছবির ভিডিও দেওয়া আছে। এখান থেকে আর যে কটা জিনিস আমাদের জানতে হবে, লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? এটা একটু নিজে থেকে পড়ে নেবে, ছবির ক্লাসটা যারা করেছো তারা বুঝে যাবে যে লেন্সকে স্পর্শ না করে কি করে বুঝবো কোনটা উত্তল আর কোনটা অবতল। এটা ছবির আকার ক্লাসে বোঝানো মানে করানো হয়েছে, ওই ক্লাসটা করার পরে এই প্রশ্ন পড়লেই বুঝে যাবে। চলো, রৈখিক বিবর্ধন কাকে বলে ভালো করে শোনো। একটা লেন্সের সামনে যদি কোনো বস্তু রাখা হয়, বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে। এবার বস্তুর প্রতিবিম্ব ছোটও হতে পারে, বড় হতে পারে। তো রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্ব কতখানি বড় হয়ে যাচ্ছে, কত গুণ হয়ে যাচ্ছে। তো আমরা বলবো প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা, ভালো করে শোনো, প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতার অনুপাতকে আমরা বলি রৈখিক বিবর্ধন। আমরা কি বলবো? যদি বলে কোনো লেন্সের রৈখিক বিবর্ধন কাকে বলে, আমরা বলবো কোনো লেন্স যেই প্রতিবিম্ব তৈরি করে কোনো একটা বস্তুর, সেই প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা দুজনের অনুপাতকে আমরা বলবো রৈখিক বিবর্ধন। ধরো বস্তু আছে 10 সেন্টিমিটার, প্রতিবিম্ব তৈরি হয়ে গেল 20 সেন্টিমিটার, ধরে নাও প্রতিবিম্ব 20 সেন্টিমিটার। তাহলে আমি যদি বলি রৈখিক বিবর্ধন কত, মানে বস্তুটার থেকে কত গুণ বড় প্রতিবিম্ব তৈরি হয়েছে, তুমি বলো রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্বের উচ্চতা 20 সেন্টিমিটার ভাগ বস্তুর উচ্চতা, এদের অনুপাতকে রৈখিক বিবর্ধন। প্রতিবিম্ব 20, বস্তু 10, অনুপাত কত? 2। তার মানে প্রতিবিম্বটা 2 গুণ হয়ে যাচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, বস্তুর উচ্চতা ধরো 5 সেন্টিমিটার, প্রতিবিম্ব ধরো 5 সেন্টিমিটার। আমি যদি বলি রৈখিক বিবর্ধন কত, তুমি বলে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা 5 ভাগ বস্তুর উচ্চতা, 5 ভাগ 5 1, রৈখিক বিবর্ধন 1। রৈখিক বিবর্ধন 1 মানে কি? মানে প্রতিবিম্ব আর বস্তু সমান সাইজ, বড়ই হয়নি, 1 গুণ বড়। 1 গুণ বড় মানে কি? ওই সাইজেরই। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো রৈখিক বিবর্ধন কাকে বলে? কোনো লেন্সের দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা বা দৈর্ঘ্য বললেই হলো এবং বস্তুর উচ্চতার অনুপাতকে বলে রৈখিক বিবর্ধন। এটাও বলতে পারি বা আমরা এটাও বলতে পারি যে প্রতিবিম্বের উচ্চতা না বলে প্রতিবিম্বের দূরত্বও বলা যেতে পারে, যে প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্বর অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধন সমান সমান শর্টকাটে মনে রাখবে ইমেজ বাই অবজেক্ট। ইমেজ মানে প্রতিবিম্ব, অবজেক্ট মানে বস্তু। তাহলে রৈখিক বিবর্ধন কাকে বলে? ইমেজ বাই অবজেক্ট। প্রতিবিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। আমি এরকম বলতে পারি প্রতিবিম্বের দূরত্ব আর বস্তুর দূরত্বের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে, বললেই হলো। প্রতিবিম্বের দূরত্বকে ভি দিয়ে লেখা হয়, ছোট হাতের ভি, আর বস্তুর দূরত্বকে ছোট হাতের ইউ দিয়ে লেখা হয়। মানে আমি বলতে পারি এম সমান সমান আই বাই ও, মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমরা অঙ্ক করেছি, চ্যানেলে অলরেডি একটা ক্লাস দিয়েছি, একটা ক্লাসে মানে 45টা অঙ্ক করিয়েছি আলো অধ্যায় থেকে, তো ওই ক্লাসটা করে নেবে, ওটা করলে আমাদের হয়ে যাবে। লেন্সের ক্ষমতা কাকে বলে? ক্ষমতা মানে এটা ধরো একটা লেন্স আছে, লেন্সের কাজ কি? ধরো উত্তল লেন্স। তোমাকে যদি বলো উত্তল লেন্সের কাজ কি, তুমি বলো দাদা উত্তল লেন্সের কাজ হচ্ছে আলোক রশ্মিকে বাঁকিয়ে দেওয়া। আমি বললাম কোন দিকে বাঁকিয়ে দেওয়া? তুমি বলে এই দিকে বাঁকিয়ে দেওয়া, তাই না? তুমি বলবে এই দিকে বাঁকিয়ে দেওয়া, মানে প্রধান অক্ষের দিকে বাঁকিয়ে দেওয়া। তাহলে উত্তল লেন্স কি করবে? আলোক রশ্মিটাকে এরকম বাঁকিয়ে দেবে, হ্যাঁ বাঁকিয়ে দেবে। ক্ষমতা মানে কত বেশি বাঁকিয়ে দিচ্ছে। কোন লেন্সের ক্ষমতা হলো যে ওই লেন্সটা তার উপরে যদি আলোক রশ্মি এসে পড়ে তাহলে সে আলোটাকে কত বেশি বাঁকিয়ে দিচ্ছে। উত্তল লেন্স কি করে? অভিসারী আলোক রশ্মিতে পরিণত করে। তাহলে আমরা বলবো কোনো উত্তল লেন্স তার উপর আপতিত আলোক রশ্মিকে কত বেশি অভিসারী করে দিচ্ছে, মানে কত বেশি বাঁকিয়ে দিচ্ছে, তাহলে সেটাকে তার ক্ষমতা। ধরো কম বাঁকাতে পারে, ধরো কম বাঁকাতে পারে, কম ধরো আলোক রশ্মি সোজা যাচ্ছিল, অল্প বাঁকালো, যদি অল্প বাঁকায় তাহলে দূরে গিয়ে মিলিত হবে। মানে বাঁকানোর ক্ষমতা যদি কম হয় তাহলে ফোকাস দৈর্ঘ্য কিন্তু বেশি হবে। দেখতে পাচ্ছ ফোকাস দৈর্ঘ্য বেশি, এত বড় ফোকাস দৈর্ঘ্য। কিন্তু ধরো কোনো লেন্সের আলোকে বাঁকিয়ে দেওয়ার ক্ষমতা বেশি, আলো লেন্স বলবো আমার পাওয়ার বেশি, আমি বেশি বাঁকিয়ে দেবো। ক্ষমতা মানে ওটাই, আলোটাকে কতটা বাঁকাবে। কোনো লেন্স ধরো আলোক রশ্মিকে বেশি বাঁকিয়ে দিতে পারে, এই লেন্স বলবে আমার ক্ষমতা বেশি, মানে আমি আলোকে বেশি বাঁকিয়ে দেবো। আলোকে যদি বেশি বাঁকিয়ে দেয় তাহলে এত ধরো বেঁকে গেল। ধরো অল্প না বাঁকিয়ে অল্প বাঁকালে তো ওই এখানে মিলিত হবে, বেশি বাঁকিয়ে দিল তাহলে কাছে মিলিত হচ্ছে। তাহলে লেন্সের ক্ষমতা যত বেশি, মানে লেন্স আলোকে যত বেশি বাঁকাতে পারে ফোকাস দৈর্ঘ্য দেখো তত কমে যায়। বেশি বাঁকিয়ে দিল মানে ফোকাস দৈর্ঘ্য এইটুকু, কম বাঁকালো, কম বাঁকালো মানে দেখো ফোকাস দৈর্ঘ্য কতটা, এত দূর গিয়ে মিলিত হলো। যেখানে মিলিত হয় সেটাই ফোকাস বিন্দু, এখানে মিলিত হচ্ছে এটা ফোকাস বিন্দু। তাহলে যেই লেন্স যত বেশি বাঁকাতে পারবে তার ফোকাস দৈর্ঘ্য তত কমে আসবে। এই জন্য বলা হয় লেন্সের ক্ষমতা মানে আলোকে বাঁকিয়ে দেওয়ার প্রবণতা, কতটা বাঁকাতে পারছে সেটাই ক্ষমতা।
লেন্সের ক্ষমতা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের অনন্যক, মানে ক্ষমতা যদি বেড়ে যায়, মানে বেশি ক্ষমতা হলে বেশি বাকিয়ে দেবে আর ফোকাস দৈর্ঘ্য কমে যাবে, অনন্যক। তো মনে রাখবে, এটা মাধ্যমিকের সিলেবাসে নেই, জিজ্ঞাসা করবে না, তবু করে নাও যে একটা লেন্সের ক্ষমতা বলতে বোঝায় ওই লেন্স তার ওপর আপতিত আলোকরশ্মিকে কতটা বেশি অভিসারী করে দিচ্ছে বা কতটা বেশি অপসারী করে দিচ্ছে, মানে কতটা বাকিয়ে দিচ্ছে, সমান্তরাল আলোকরশ্মিকে কত বেশি অভিসৃত বা কত বেশি অপসৃত করে দিতে পারছে, কত বেশি অপসারী করে দিতে পারছে, সেটাকে বলা হয় ক্ষমতা। ক্ষমতা মানে 1/ফোকাস। মনে রাখবে লেন্সের ক্ষমতার এসআই একক হচ্ছে মিটার ইনভার্স বা ডায়াপ্টার, এটা মনে রাখবে। চলে আসো, এখানে ফর্মুলা হয় যে ক্ষমতা পি সমান সমান দুটো ফর্মুলা হয়, একটা 1/f আর একটা 100/f, বাদ ওগুলো লাগবে না তোমাদের, দরকার নেই ওগুলো তোমাদের। আচ্ছা, এটা একটা মজার কোশ্চেন, এটা একবার দেখে নিও, এমনি দেখে নিও জাস্ট নিজে থেকে, যে আমার কাছে একটা লেন্স আছে, আমি লেন্সের উপর ব্ল্যাক টেপ মেরে দিলাম, ওই লেন্সের উপর আমি ব্ল্যাক টেপ মেরে দিলাম, ব্ল্যাক টেপ বলতে ঢেকে দিলাম কাগজ দিয়ে, এইটুকু ঢেকে দিলাম কাগজ দিয়ে, কালো কাগজ দিয়ে, এইটুকুটা কালো কাগজে ঢাকলাম, এটা কালো কাগজে, এটা লাল আছে কিন্তু কালো কাগজে ঢাকলাম। একটা লেন্সকে আমরা এরকম ডোরা কাটা কালো কাগজে ঢেকে দিলাম। এই লেন্স দিয়ে যদি একটা সাদা রঙের গাধাকে দেখি, তাহলে গাধাকে কি জেব্রা দেখা যাবে? বা এই লেন্সের সাহায্যে আমি যদি একটা গাধার প্রতিবিম্ব আঁকি, হিয়ার ইজ আ গাধা কি করে হয়, গাধা কেমন হয়, আর যেমনই হোক, মনে করো এটা আমাদের গাধা, কি এঁকে দিলাম, এটা আমাদের গাধা ধরে নাও, হ্যাঁ, শুকর হয়ে গেল তো, এনিওয়ে গাধা মনে করো এটাই আমাদের গাধা, হ্যাঁ, কুকুর হয়ে যাচ্ছে, একটা গাধা আছে ধরো, ঠিক আছে। তো এই গাধার যদি আমি প্রতিবিম্ব তৈরি করতে চাই, এই গাধার যে প্রতিবিম্ব এখানে তৈরি হবে, সেই প্রতিবিম্বটাতে গাধাকে কি জেব্রা দেখা যাবে? সেই প্রতিবিম্বকে গাধাকে কি জেব্রা দেখা যাবে? এটা হচ্ছে প্রশ্ন। এই গাধার প্রতিবিম্ব যে আমি কালো কাগজে দেখে দিয়েছি ডোরা কাটা, তো এর যে প্রতিবিম্ব তৈরি হবে, ওই প্রতিবিম্বের মধ্যেও কি এরকম কালো 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 দাগ দেখা যাবে? মানে গাধাকে কি জেব্রা মনে হবে? গাধাকে কি জেব্রা দেখাবে? এটা পড়ো। লেন্স আমাদের এখানে সমাপ্ত হচ্ছে। এর পরের দিনের ক্লাসে আমরা যেটা পড়বো, মানুষের চোখ আর ক্যামেরা, যেটা আমি এর পরে একটা ওয়ান শট ক্লাসে দিয়ে দেবো। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, ক্লাসটাকে একটা লাইক করে দিও, যদি ভালো লাগে তোমাদেরকে বলতে হয়, নাহলে তোমরা লাইক করতে ভুলে যাও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে, যাতে পরবর্তীতে সমস্ত ক্লাস তোমরা পেতে পারো এখান থেকে। কেমন? দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।